কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ স্যার, আপনার? তো আলহামদুলিল্লাহ। জি স্যার, ভালো আছি আল্লাহর রহমতে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস স্টার্ট করি। আজকে আমরা যেটা আলোচনা করব পিএইচপি অ্যারে। অ্যারে আমরা জাভাস্ক্রিপ্টেও আলোচনা করছি। অ্যারে জাভাস্ক্রিপ্টের মতোই, কিন্তু পিএইচপিতে আরো দু একটা অ্যারে যেটা নতুন, মানে অ্যারের ডিক্লারেশন নতুন ভাবে দেখানো হয়েছে। এখানে অ্যারের পিএইচপিতে অ্যারেটা হচ্ছে আরেকটু বিস্তর আছে, মানে পিএইচপি অ্যারের এরিয়াটা পিএইচপিতে আরো বেশি। জাভাস্ক্রিপ্টে যেমন দেখছি আমরা নর্মালি ইন্ডেক্স অ্যারে, তো এই পিএইচপিতে আরো দুই ধরনের অ্যারে আছে। এই যে আপনারা দেখতেই পারতেছেন যে অ্যারে, তারপরে ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মানে এটা আরো ডিপলি অ্যারের ফাংশনালিটির কাজ করা যায় পিএইচপিতে। তো আমরা দেখি এক একটা অ্যারে সম্পর্কে, যে ইন্ডেক্স অ্যারে কেমন, অ্যাসোসিয়েটিভ অ্যারে কেমন, এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে কেমন। তো এই জায়গায় পিএইচপি অ্যারেতে যেটা আছে একটা নরমাল ডিক্লারেশন, এটা আমরা জানি যে কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয়, আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি। আমরা জাভাস্ক্রিপ্টে যেটা দেখছি যে একটা ভেরিয়েবলের নাম যেভাবে ডিক্লেয়ার করি সেইভাবে এখানে একটা অ্যারের নাম দিতে হয়, এবং জাভাস্ক্রিপ্টে যেটা দেখছিলাম সেখানে কি লেখা লাগতো, নিউ অ্যারে। আর আমরা পিএইচপিতে যখন কাজ করব সেই সময় শুধু অ্যারে লিখলেই চলে। তারপরে আমরা অ্যারের যে ইন্ডেক্স বা ভ্যালু, এটা তো ইন্ডেক্স অ্যারে, তাহলে এইগুলাই ভ্যালু হিসেবে কাজ করতেছে। তো এই অ্যারেটা কিন্তু আমরা শর্টকাটেও ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দিলেও আমাদের এটা অ্যারের মতোই কাজ করবে। দেখেন এই যে আমার ডাটা কিন্তু ঠিকই দিছে, তার মানে ও অ্যারে হিসেবে কাউন্ট করতেছে। এটা হচ্ছে নর্মালি লেখার প্রসেস, আর একটু আগে যেটা ছিল ওইভাবেও লিখলে সমস্যা নাই, যার যেরকম সুবিধা হয় সেরকম অ্যারে ডিক্লেয়ার করলেই হলো। তো এটা হচ্ছে একেবারে নর্মাল একটা অ্যারে। এই নর্মাল অ্যারে বলতে আমরা ডিফল্ট যে অ্যারেটা বুঝি, ডিফল্ট ভাবে এটা ইন্ডেক্স অ্যারে হিসাবে থাকে। এই জায়গায় অ্যারে সম্পর্কে থিওরিটিক্যাল কথাবার্তা আছে। এটা তো আমরা জানি যে অ্যারে একটা স্পেশাল ভেরিয়েবল, এর ভিতরে আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করে রাখতে পারি। তারপরে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে ওইটা সিনট্যাক্স। তারপরে অ্যারে কয় ধরনের এটা এই জায়গায় লিখছে, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ইন্ডেক্স অ্যারে কি উইথ এ নিউমেরিক ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে অ্যারে উইথ নেম কিস। ওই যে আমরা গতকালকে একটা লুপের ভিতরে দেখছিলাম ফর ইচ, যে কিভাবে কি তারপরে ভ্যালু দুইটাই আলাদাভাবে স্টোর করা যায়, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে আরেকটু কমপ্লেক্স। এটা দেখেন লেখাই আছে অ্যারেস কন্টেইন ওয়ান অর মোর অ্যারেস। মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে আপনি একের অধিক অ্যারে রাখা যায়, মানে অ্যারের ভিতরে অ্যারে। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তার ভিতরে আবার অ্যারে, এরকম। তো এই জায়গায় একটা ফাংশন দিছে, নরমালি একটা ফাংশনের কাজ দেখাইছে, গেট দ্য লেন্থ অফ এন অ্যারে দ্য কাউন্ট, যে অ্যারে কাউন্ট, এই জায়গায় কয়টা অ্যারে আছে সেটা কাউন্ট করে দিবে। কিভাবে দেখেন, ইকো কাউন্ট, এটা হচ্ছে ফাংশন বা মেথড যাই বলেন। আমি কোনটার উপরে কাউন্ট করব, আমাদের এই কার অ্যারেটা কাউন্ট করব। কাউন্টের পরে অ্যারের নাম দিলেই এখানে অ্যারেতে কয়টা আপনার ভ্যালু আছে সেটাও কাউন্ট করে বলে দিবে, গণনা করে বলবে। তো এখানে আমার 3টা আছে, এই যে 3। যদি আপনি এই জায়গায় আরো একটা বাড়ান ও ওই রকমই 4 বলবে। যেমন এটা আমি দিলাম, তো একটা 1 দিলাম, রান। এই যে 4। তো যেই কয়টাই থাকবে ও সেই কটার হিসাবটা বলে দিবে। তো আমরা দেখি ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারে তো এইটাই যেটা আলোচনা করলাম নরমালি। তারপর এই জায়গায় একটু ডিসক্রাইব করা আছে যে there are two ways to create index array. The index can be assigned automatically. যে আমরা ইন্ডেক্স অ্যারে অ্যাসাইন করি সেটা কাউন্ট হয় কি, ইন্ডেক্স গুলো কাউন্ট হয় 0 থেকে। এই যে এই এক একটা ইন্ডেক্স, মানে এই জায়গায় যে বসছে এর তো একটা ভ্যালু, এই ভ্যালুটা কোন পজিশনে আছে ওইটাই হচ্ছে ইন্ডেক্স।
যেটা জিরো ইন্ডেক্স পজিশনে আছে। তো এইটা হচ্ছে একটা ওয়ে ইন্ডেক্সের। তারপরে আপনি চাইলে এই একটা অ্যারেরই ম্যানুয়ালি ডিফাইন করতে পারবেন, যেমন এই কার জিরো, এটা আমি ফুল একটা অ্যারের ভিতরে 3টা ভ্যালু এইভাবে অ্যাসাইন করে দিছি। আর আরো যদি ম্যানুয়ালি অ্যাসাইন করতে চাই সেই ক্ষেত্রে কি, এই কারের জিরো ইন্ডেক্স কে বলবো, তো এই যে আমি কার এই জিরো ইন্ডেক্সটা এই জায়গায় ডিফাইন করে দিলাম, তার ভ্যালু কত বলবো। তারপরে কার্স 1, ওর ভ্যালু কত বিএমডব্লিউ। কার্স 2 টয়োটা। এখানে লিখছি আমি 3 লাইন, কিন্তু এটা অ্যারে কোনটা, মূল অ্যারে হচ্ছে কার্স। বাকি এই যে 0 1 2 এটা হচ্ছে আমার এই ইন্ডেক্স পজিশন। আর প্রতিটার এই যে সমান সমানের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে ম্যানুয়ালি ডিসক্রাইব করলে। তো ম্যানুয়ালি ডিফাইন করার প্রয়োজন পড়ে না, যারা মানে সফটওয়্যার ডেভেলপ করে বা ওয়েবসাইট ডেভেলপ করে তারা এইরকম ম্যানুয়ালি কেউ ডিসক্রাইব করে না, যত পারে কোড শর্টকাট করার চেষ্টা করে। তো আমরা এইভাবেই নর্মালি অ্যারের কোড লিখবো। এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে এখান থেকে আমি আলাদা আলাদা ভাবে ইন্ডেক্স গুলো আলাদা করে তারপর ইকো করতেছি। ইকো মানে প্রিন্ট। এই যেমন একটা অ্যারে এই যে ডিক্লেয়ার করলো বলবো বিএমডব্লিউ টয়োটা, তারপর আমি ইকো করলাম, এটা একটা স্ট্রিং যে আই লাইক, আসলো আই লাইক, তারপর আমি ডট দিলাম। ডট মানে কি কনকেট করলাম কি আমার এই অ্যারে ডলার কার্স, এই যে অ্যারে, সেই অ্যারেটার জিরো ইন্ডেক্স। তো জিরো ইন্ডেক্সে কে আছে বলবো, এখানে বলবো এসে বলবো, এই যে বলবো। তারপর আবার কনকেট করলাম, কি কনকেট করলাম, এই যে এতটুকু। এতটুকু কি একটা কমা, তারপরে একটা স্পেস। এই বলবোর পরে একটা কমা বসলো, কমার পরে একটা স্পেস বসলো, তারপরে আবার কনকেট কি, এবার ওয়ান পজিশনে যে আছে ওয়ান ইন্ডেক্সে বিএমডব্লিউ, এই বিএমডব্লিউ, তারপরে আবার কনকেট দিয়ে এন্ড লিখলাম স্ট্রিং, তারপরে কি দিলাম কনকেট করে আমার এই টু পজিশনে যে আছে টু পজিশনের ইন্ডেক্স তাকে দিলাম, তারপর একটা ডট দিলাম, ডট দিলাম। তো এরকম একটা আউটপুট আসলো। এটাই ছিল ইন্ডেক্সের আলোচনা তেমন কিছু নাই। এখানে একটা লুপ চালায়াও দেখাইছে যে ইন্ডেক্সের ভিতরে কিভাবে লুপ চালায়, এটা আমরা গত ক্লাসেও দেখছি। দেখেন ইন্ডেক্সের ভিতরে নরমাল ফর লুপ চালানো যায়। আমরা তো গতকালকে কি পড়ছিলাম যে ফর ইচ লুপ শুধুমাত্র অ্যারের উপরে চালায়। হ্যাঁ, ফর ইচ অ্যারের উপরেই চালানোর বেস্ট, কিন্তু তারপরে এই ইন্ডেক্স অ্যারে যেটা, এটা তো হচ্ছে ডিফল্ট অ্যারে, এই অ্যারেটা চাইলে আমরা ফর লুপ দিয়েও চালায় আউটপুট দেখাইতে পারি, কারণ এটাতে অত ডিপলি যাওয়া লাগে না, নরমাল শুধু ভ্যালুগুলো কইরা আনা, সেই জন্য ফর লুপ চালানো যায়। যেমন আমি এই যে কার্সের ভিতরে কি করলাম, একটা অ্যারে দিলাম, তারপরে কি করলাম অ্যারে লেন্থ নামে আরেকটা ভেরিয়েবল নিছে, এটা কিন্তু অ্যারে না। এই ভেরিয়েবলের ভিতরে কি করলাম, আমি কাউন্ট মেথড চালাইলাম, এবং কার্স মানে আমি এই অ্যারেতে কয়টা ভ্যালু আছে সেটা কাউন্ট করব এই ভেরিয়েবলের ভিতরে। তার মানে আমার এই ভেরিয়েবলের ভ্যালু কত 3, কারণ এই জায়গায় আমার 3টা আছে, তার মানে এটা 3। এখন আমি এই অ্যারের উপরে ফর লুপ চালাবো। তো ফর লুপ লেখার সিনট্যাক্স লিখলাম ফর, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি করলাম ডলার এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে আইটারেশনের এক্স, যে আমার এই লুপটা জিরো ইন্ডেক্স থেকে ঘোরা শুরু হবে। তারপরে কি করলাম যে এই 0 লেস দেন অ্যারে লেন্থ মানে কি, এই যে অ্যারে লেন্থ এই ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলের ভ্যালু কত আমার 3, তো এই জায়গায় কত হবে 3। তো আমার লুপের কন্ডিশনটা কি হলো যে 0 লেস দেন 3 যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, মানে 3 থেকে ছোট থাকবে। আমার মোট কথা হচ্ছে লুপটা চলবে 3 পর্যন্ত, 3 তে যখন আসবে ও শেষ, যতক্ষণ পর্যন্ত 3 এর চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা ঘুরবে। যখনই 3 এর সমান হবে বা 3 এর চেয়ে বড় হবে তখন লুপটা অফ হয়ে যাবে। তো সেই কন্ডিশন অনুসারে, আর এটা তো ইনক্রিমেন্ট, আমরা জানি প্রতিবার লুপ ঘুরবে ও 0-তে ঘুরবে, তারপরে আবার ইনক্রিমেন্ট হয়ে 1 ভ্যালু নিয়ে ঘুরবে, তারপরে আবার ইনক্রিমেন্ট হয়ে 2 ভ্যালু নিয়ে ঘুরবে, কারণ আমরা এই জায়গায় 3 আছে আমার,
তার মানে লুপটা 3 বার ঘুরবে, 0 1 2, তার মানে কি 3 বার হইলো, এই 3 বার ঘুরবে। তো দেখেন এখন ও প্রতিবার যখন ঘুরবে, ঘুরে কি হবে আমার, এই যে এখন এটা হচ্ছে ফাংশন, ফাংশনের ভিতরে আমি কি করছি যে লুপটা ঘোরা শেষ হইলেই ও ঘুরা যে ডাটাটা পাবে প্রথমবার সেটা কি করবে, এখানে ইকো করে দিবে। ইকো মানে প্রিন্ট, প্রিন্ট করে দিবে, তারপরে কি করবে, একটা ব্রেক দিবে। তো আমার লুপটা যখন একবার ঘুরবে, ঘুরে ও কোথায় ঘুরবে, আমার এই কার্সের ভিতরে ঘুরবে, ঘুরে ও প্রথম কাকে নিবে, জিরো ইন্ডেক্সের জন্য যখন ঘুরবে তখন জিরো ইন্ডেক্সে যাকে পাবে তাকে নিয়ে আসবে। তো জিরো ইন্ডেক্সে কি আছে, বলবো। তো প্রথমবার এই বলবোটা আমার এক্স ভেরিয়েবলের ভিতরে আইসা পড়ছে, তো এই কার্স এক্স দিলেই এই বলবোটা এখানে প্রিন্ট হবে। তারপরের বার ওয়ান ভ্যালু নিয়ে ঘুরবে, তো ওয়ান এর কি আছে, বিএমডাব্লিউ, তখন এই এক্স এর ভিতরে বিএমডাব্লিউ স্টোর হবে, এই বিএমডাব্লিউ প্রিন্ট করে দিল। তারপরের বার হবে কত, টু, টুতে কাকে পাবে, টয়টা, তো এই টয়টাকে এই জায়গায় স্টোর করে এটা প্রিন্ট করে দিবে। তো এইভাবে একটা ফর ইচ লুপ চালানো যায়। এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারের ভিতরে, ফর ইচ না, ফর, ফর লুপ। তো এটাই ছিল ইন্ডেক্স। তারপর আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে যাই। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা একটু যে আমরা অ্যারের ভিতরে অ্যারের যে কি, সেই কিটাকেও আলাদা করতে পারি এবং ওই কি এর একটা ভ্যালু সেট করতে পারি অ্যারের মধ্যে। যেমন এতক্ষণ আমরা অ্যারে কি করছি, যে একটা অ্যারে নিছি এবং শুধু একটা ভ্যালু দিছি। এখন দেখেন এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে এইভাবে ডিক্লেয়ার করে। তো এই এজ এর ভিতরে আমি কি করলাম, এটা একটা অ্যারে, অ্যারের ভিতরে এই পিটারের ভ্যালু কত, 35। পিটারেরও আমি আলাদা একটা ভ্যালু সেট করলাম। আগে তো এই ইন্ডেক্স অ্যারেতে তো শুধু এইরকম এতটুকু পর্যন্ত ছিল, এইটা একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু। এখন আমি ভ্যালুর ভিত্তিতে ভ্যালু সেট করতেছি, এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। যে আমার এই এজ এর ভিতরে আমি কি, এটা তো ইন্ডেক্স, এখন এই পুরাটা হবে একটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সের এটা একটা কি আর এটা ভ্যালু। তো কি কত, পিটার, আর ভ্যালুতে কি 35। তারপরে ওয়ান ইন্ডেক্সে কি আছে, এই বেন হচ্ছে আমার কি, 37 হচ্ছে ভ্যালু, কারণ এই যে সমান সমান দিয়ে এই যে গ্রেটার দেন দিছি, এটা হচ্ছে আমি বেনের ভ্যালু 37। তো এই এটা একটা কি, এটা একটা ভ্যালু। ডিক্লারেশনটা দেখবেন, প্রতিটা কি হচ্ছে একটা, এটাকে কি বলে, কোটেশনের মধ্যে থাকে, তারপরে সমান সমান গ্রেটার দেন, তারপরে হচ্ছে আবার কোটেশন দিয়ে ভ্যালু। এই হচ্ছে আমার একটা ইন্ডেক্স, এই হচ্ছে আমার ওয়ান ইন্ডেক্স, এই হচ্ছে টু ইন্ডেক্স। তো দেখেন এটা আরেকভাবে ডিক্লারেশন করা যায় শর্টকাটে। এইভাবে ডিক্লারেশন করলেও কিন্তু মিনিংটা এইটাই দেখায়। ওই যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সেরও যেমন করতে পারি, তো আমি যদি এই অ্যারে ইউজ না করে থার্ড ব্র্যাকেটের ইউজ করে আমি অ্যারে ডিক্লেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে অ্যারেটা যদি এইভাবে লিখি, সেটা কি হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে। যে এই এজ এর কি হচ্ছে পিটার, পিটারের ভ্যালু কত, 35। এই এজ এর কি হচ্ছে বেন, তার ইয়া কত, 37। তো এখানে একটা ডিক্লারেশন করে কিভাবে আউটপুট জেনারেট করে সেটা দেখানো হয়েছে। যেমন এটা একটা অ্যারে, অ্যারেটা আমি ডিক্লেয়ার করলাম অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার কি দিলাম, পিটার, 35 ভ্যালু। তো এরকম করে বাকি দুইটাও দিলাম, দিয়ে স্টেটমেন্ট শেষ। তারপরে আমি কি করলাম, ইকো করব, প্রিন্ট করব, প্রিন্ট করে এখন ডিসপ্লেতে দেখাবো। কি দেখাবো, শুধু একটা ভ্যালু দেখাবো, এই পিটারের। তো দেখেন এই যে ইকো, ইকো পিটার ইজ, এর আগে ইন্ডেক্স আমরা কি করছি, এজ এর পরে 0 1 2 ইন্ডেক্স দিছি, এই জায়গায় ইন্ডেক্স দিলে কাজ হবে না, এখানে দিতে হবে কি, ইকো পিটার ইজ, এই যে এজ আমার হচ্ছে এই অ্যারের নাম, এবং এই অ্যারের কি করব, পিটারের ভ্যালু চাইতেছি আমি, এই জায়গায় পিটার লিখে দিলাম। তখন দেখেন আমার এতটুকুর জন্য আমার আউটপুট কি আসছে, এই যে 35। কেন আসছে 35, এই যে পিটারের ভ্যালু 35। তারপরে তো ইয়ার্স ওল্ড, এটা একটা স্ট্রিং। তো এইভাবে করে আমরা ভ্যালু কি করতে পারবো, পিটারের জায়গায় যদি বেন দেই, বেন দিলে দেখবেন সব 37 হয়ে গেছে, এই যে 37। তো এরকম জো দিলে জো এর যে ভ্যালুটা থাকবে সেইটাই এই জায়গায় প্রিন্ট হয়ে দেখাবে। এখানে একটা লুপ চালায় দেখাইছে, এই যে দেখেন ফর ইচ লুপ। আমরা জানি যে অ্যারের ভিতরে
ফর ইচ লুপটা অ্যারেতেই কাজ করার জন্য। আমরা নর্মাল অ্যারে ডিক্লেয়ার করলাম, তারপরে আমি ফর ইচ লুপ চালাইলাম। ফর ইচ লেখার যে সিনট্যাক্স ফর ইচ, তারপরে আমি এটা কিন্তু গত ক্লাসে ফর ইচ লুপে দেখানো হয়েছিল, তো আবারও দেখানো হইতেছে কিভাবে ফর ইচ লুপের ভিতরে একটা অ্যারের ভ্যালু আমরা প্রিন্ট করব লুপ দিয়ে। তো এই $s এটা কি আমাদের অ্যারের নাম, যে ফর ইচ লুপটা আমি এই অ্যারেতে চালাবো। তারপর আমার ফর ইচ লেখার হচ্ছে প্যাটার্ন এইটা, যে অ্যাজ $x, এটা আমি যে কোনো নাম দিতে পারি, এটা আপনার খুশি, যে যেই নাম দেন। তো এইখানে এক্সাম্পল হিসেবে $x দিয়ে দেখাইছে, তো আমি একটা নাম সেট করলাম যে আমার এই এজ অ্যারে থেকে লুপের মাধ্যমে ডাটা পড়ে আমি কোথায় রাখবো, $x এর ভিতরে রাখবো। এবং এই যে একটা সমান সমান গ্রেটার দেন, এর মানে হচ্ছে প্রতিটা কি যে আমি এটার ভিতরে রাখতেছি, রেখে তার ভ্যালু গুলো আবার আমি আলাদাভাবে স্টোর করব, সেটা কি $x ভ্যালু নামে একটা ভেরিয়েবল দিয়ে। তো এটাও যা খুশি তাই রাখতে পারেন না, এতে কোনো বাধ্যবাধকতা নাই, যার যেভাবে সুবিধা হয় সেইভাবে ডিক্লারেশন করলেই হলো। তো এই জায়গায় এক্স ভ্যালু দিয়ে করা হয়েছে। এই এক্স এর ভিতরে আছে আমার এই যে পিটার, বেন, জো, আর এই এক্স ভ্যালুর ভিতরে আছে এই পিটারের ভ্যালু, বেনের ভ্যালু, জো এর ভ্যালু। তো আমরা এখন দেখেন ইকো করি, আমরা আমাদের এই যে ব্লক অফ কোড সেটার ভিতরে কি করতেছি, ইকো করতেছি। এই ইকোটা কি করতেছি, কোথায় গেল এটা, আমি এতটুকু একটা এটা স্ট্রিং, যে কি ইকুয়াল টু, এই যে কি ইকুয়াল টু এটা হচ্ছে আমার স্ট্রিং। স্ট্রিং এর পরে এই জায়গায় একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, ওটা স্পেস দেয় নাই, লেগে লেগে আছে। হ্যাঁ, এই যে কি এর পরে একটা স্পেস হয়েছে। তারপর আমি কনকেট করলাম, কি কনকেট করলাম, $x। $x মানে কি, আমার এই $x এর ভিতরে প্রতিবার যখন লুপ ঘুরবে, তো প্রথমবার পিটার আনবে, দ্বিতীয়বার বেন আনবে, তারপরের বার জো আনবে, এবং প্রতিবারে এই এক্স এর ভিতরে একটা একটা করে এইভাবে প্রিন্ট করে দিবে। তো প্রথমবার যখন ঘুরলো পাইলো কি পিটার, পিটার রাখলো কোথায়, এক্স এ। তারপর ঘুরে পাইলো কি ভ্যালু, সেই ভ্যালুটা কোথায় রাখলো, এই এক্স ভ্যালু ভেরিয়েবলের ভিতরে। তো প্রথমবার যখন লুপ ঘুরছে তখন আমি কি পাইলাম, পিটার আর 35। তো আমি এই $x এর মাধ্যমে পিটার প্রিন্ট করলাম। তারপরে আবার স্ট্রিং দিলাম, স্ট্রিং এর ভিতরে কি দিলাম, একটা কমা দিলাম, এই যে পিটারের পরের কমাটা এটা আসছে এই যে এই স্ট্রিং থেকে। তারপরে একটা স্পেস দিলাম, যে স্পেস এই ভ্যালুর পরে সমান, সমানের পরে একটা স্পেস দিয়ে দিই, দেখতে খারাপ লাগতেছে। তারপরে এই যে দেখেন এক্স ভ্যালু, এই এক্স ভ্যালুর মাধ্যমে কি আসছে, এই যে 35, এই 35টা আসছে প্রথমবার যখন ঘুরছে আমার এইটার ভ্যালু পিটার, এবং এক্স ভ্যালুর ভ্যালু কত, 35। এই প্রথমবার লুপ ঘোরার জন্য আমার এই আউটপুটটা জেনারেট হলো। তারপরে এখানে আমার স্টেটমেন্ট শেষ। তারপরে লুপ থেকে বের হবে না, কারণ আরো স্টেটমেন্ট আছে, যে ইকো বিআর, এতটুকু যখন পাইছে ভ্যালু সবগুলো পাইলো, তারপরে কি ভ্যালু সেটও করলাম ইকোর মাধ্যমে, সেট করে একটা বিআর ট্যাগ জেনারেট করছি, যাতে আমার পরের ভ্যালুটা নিচের লাইন থেকে দেখায়। তো আমার একবার ঘোরা শেষ। তো ফর ইচ কতক্ষণ ঘুরবে, যতক্ষণ পর্যন্ত এখানে আমার ডাটা থাকবে। তো একবার ঘুরে দেখতেছে পরের বারও ডাটা আছে, তো সেই জন্য ঘুরলো, ঘুরিরা কি করলো, আবার ডাটা রাখলো, পরের বার ডাটা কাকে রাখলো, দেন 37, কারণ প্রথমবার তো এটা রাখছে এবং এটার কাজও সেরে দিছে। তো সেকেন্ড বারও যখন ঘুরতেছে তখন এই জায়গায় পড়বে, এই জায়গায় পড়ে এখানে বেন পাইলো, আর এই জায়গায় 37 পাইলো, সেই জন্য এখানে আমার বেন আর 37 প্রিন্ট হয়েছে। পরে এই বিআর ট্যাগের জন্য একটা বিআর ট্যাগ দিয়ে নিচে চলে আসলো। তারপরে আমার তৃতীয়বারে পাইলো জো এবং 43, এই যে জো এবং 43, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের লুপ ডিক্লারেশন, কি দিয়ে, ফর ইচ লুপ দিয়ে। তো আমরা যখন কাজ করব, যদি কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারে ডিক্লেয়ার করি কোনো কাজের দরকারে, তো সেই ক্ষেত্রে আমাদের যদি লুপ দিয়ে ডাটাটা পড়াইতে হয়, সেই সময় আমরা এরকম ফর ইচ লুপ দিয়ে করবো। এখানে চাইলেও আমি ফর দিয়ে করতে পারতাম না, বা ফরে আরো কমপ্লিকেটেড করে তো করা যাইতো, কিন্তু আরো কমপ্লিকেটেড হবে, এত কমপ্লিকেটেডে যাওয়ার দরকার নাই, ফর ইচ দিয়ে ইজিলি করা যায়। এরপরে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। দেখেন মাল্টি ডাইমেনশনালটা আর একটু ডিপ। এখানে কিছু নোট দিছে, অনেক লেখা আছে, এত লেখা পড়ার দরকার নাই, আমরা মূল কথাটা শুনি। যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যান অ্যারে কন্টেইনিং ওয়ান অর মোর
মানে এটা এমন একটা অ্যারে যেটার ভিতরে আমরা এক বা একাধিক অ্যারে স্টোর করতে পারি বা ধরে রাখতে পারি, যে কন্টেইনিং লিখছে। তো এই জায়গায় নোট কি লিখছে, ফর এ 2-dimensional array you need to indices to select an element, for a 3-dimensional array you need 3 indices to select an element। তো indices কি দেখেন, we can store the data from the table above in a 2-dimensional array like this। যেমন এই যে কার্স অ্যারে, অ্যারের ভিতরে গিয়ে যে বলবো, এই বলবো হচ্ছে একটা অ্যারে, এর ভিতরে আমি আরেকটা অ্যারে রাখছি, কার্স এর ভিতরে বলবো অ্যারে রাখছি, এই বলবোতে কি রাখছি 22-18, এই যে টু ইন্ডিসেস, ইউনিট টু ইন্ডিসেস। যদি 2-dimensional অ্যারে করি সেক্ষেত্রে আমার 2 ইন্ডিসেস থাকতে হবে। ইন্ডিসেস কি বুঝাইতেছে, মানে অ্যারের ভিতরে অ্যারে প্লাস আরো 2টা ভ্যালু থাকতে হবে। Now the 2-dimensional cars array contains 4 array। দেখেন এই যে কার্স এর ভিতরে আমরা কি করছি, আরো এই যে দেখছেন অ্যারে, একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এটা আমার মূল অ্যারে, এর ভিতরে আবার এই যে 4টা অ্যারে ডিক্লেয়ার করছি, এই জন্যই এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তারপরে and it has 2 indices, row and column। to go get access to the element of the car array we must point to the 2 indices, row and column। মানে এটাকে রো কলাম হিসাবে দেখাবে ডাটাগুলোকে, কিভাবে দেখেন, এই হচ্ছে আমাদের অ্যারে। ফার্স্ট আমরা মূল অ্যারে কি নিলাম, কার, এবং কারের ভিতরে আরো 4টে অ্যারে ডিক্লেয়ার করলাম, কি কি, ভলভো, বিএমডব্লিউ, এটা, তারপরে এটার আমি কি আরো 2টা ভ্যালু রাখলাম, কি কি, 22-18, ভলভোর ভ্যালু 22-18, বিএমডব্লিউ তে রাখলাম এই মানে কিছু ভ্যালু দিলাম। তো এই ভ্যালু গুলাকে আমি কি কি কাজে ইউজ করব, একটা স্টক হিসাবে ইউজ করব এবং আরেকটা সোল্ড হিসাবে ইউজ করব ভ্যালু গুলাকে। তো আমি এখানে ওরা ইকো দিয়ে দেখাইছে, তো ইকো দিয়েই বুঝাই যে এই 4টা ভ্যালু প্রিন্ট করে আনছে এই অ্যারে থেকে। এই দেখেন ডিক্লারেশনটা কেমন, কিভাবে অ্যারে থেকে অ্যারের ভিতরে ওরা প্রবেশ করতেছে, অ্যাক্সেস করতেছে। এই হচ্ছে ইকো, ইকোর পরে ডলার কার কি আমার মূল অ্যারে। আমি ইকো করলাম, ফার্স্টে এই কারের কাছে গেলাম, কারের 0 ইন্ডেক্সে যাব, 0 মানে হচ্ছে এই মূল অ্যারের 0তে হচ্ছে আমার প্রথম অ্যারে। তো আমি বলবোতে গেলাম এই 0-র মাধ্যমে, এই যে বলবো, এবং আমার এই প্রথম অ্যারেতে গেলাম এবং এটার এই যে প্রথম যে এই বলবোটা তো একটা ভ্যালু, তো এই 0তে গেলাম, এটা হচ্ছে বলবো, মানে আমি এই 0-র মাধ্যমে আসলাম কি আমার প্রথম অ্যারেতে, এটা হচ্ছে আমার প্রথম অ্যারে। সেই অ্যারের 0 ইন্ডেক্সে কি আছে, বলবো, এই যে 0, এই 0-র কারণে আমি এই বলবোটা পাইলাম, এই যে এই এতটুকুর জন্য আমার প্রিন্ট হয়েছে কি এই বলবো। তারপরে ডট দিলাম, ডট দিয়ে কি হইলো, আমি কনকেট করতেছি সেটা বুঝাইলাম পিএইচপি কে, কি কনকেট করব, এই যে দেখেন কোটেশন দিয়ে শুরু, এতটুকু পর্যন্ত কনকেট করলাম একটা স্ট্রিং হিসাবে, যে ক্লোন স্পেস ইন স্টক ক্লোন স্পেস। তো এই এতটুকু পরিমাণ আমি স্ট্যাটিক ডাটা দিয়ে কি করলাম, একটা স্ট্রিং প্রিন্ট করলাম। এরপরে আমি কি করব, আমার এই জায়গায় ক্লোজ করে দিব, ক্লোজ করে কি করলাম, আবার ডট দিলাম, মানে আরো কিছু কনকেট করব। এবার কি কনকেট করব, এই যে কার্স 0 মানে হচ্ছে এই বলবোর ভিতরে আসি, মানে প্রথম অ্যারেটাতে আসি, তার 1 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমি নিব। 1 ইন্ডেক্সে কি আছে 22, এই যে দেখেন 22, এই ইনস্টকের পরে এই জায়গায় এই 22 প্রিন্ট হলো। তারপরে আবার কনকেট আরো কিছু স্ট্রিং এর পরে আমরা কি করতেছি, এবার 0 মানে প্রথম অ্যারে, তার 2 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে যে 18, এই 18 কে প্রিন্ট করলাম। তো এইভাবে প্রত্যেকটাতেই তারপরে যেমন ইকো করছে কি 1 হচ্ছে এটা বিএমডব্লিউ, 1 এর 0 তার মানে হচ্ছে বিএমডব্লিউ। তো প্রথমটা যদি বুঝতে পারেন তাহলে এই বাকিগুলো বুঝতে পারবেন যে ও
এই যে সেকেন্ড অ্যারেতে অ্যাক্সেস করছে 1 দিয়ে, থার্ড অ্যারেতে অ্যাক্সেস করছে 2 দিয়ে, ফোর্থ অ্যারেতে অ্যাক্সেস করছে 3 দিয়ে, 0 1 2 3। আমরা জানি যে 0 থেকে শুরু হয় কাউন্টিং প্রোগ্রামিং এ। তো এরকম ভাবে প্রতিটা ডাটার ভিতরে ওই সেম থিওরিতেই ইন্ডেক্স, মানে এইগুলো হচ্ছে আমার পুরোটাই ইন্ডেক্স। তো অ্যারেতে করলাম যেভাবে আমরা ঢুকলাম 0 1 2 3 দিয়ে, তো ওই রকম সেম ভাবে ইন্ডেক্স গুলোতেও ঢুকবো 0 থেকে কাউন্ট করে, যে বিএমডব্লিউ আমার 0 ইন্ডেক্স, এটা আমার 1 ইন্ডেক্স, এটা আমার 2 ইন্ডেক্স। এই যে যেমন 1 1 এর 0, 1 1 1 1 এ কে 15, 1 2 থেকে 13, তারপরে থার্ডে 2 2 থেকে 0 1 2, এই জায়গায় ঢুকবে। এই জায়গায় ঢোকার পরে 0 তে আছে সাব, 1 এ আছে 5, 2 তে আছে 2, ওইভাবেই লিখছে, এই জন্য এই জায়গায় প্রিন্ট আসছে এই যে 5 2। আর এই সাব এটা 3 নাম্বার লাইনে, ওই সেম ভাবেই লাস্টেরটাও কাউন্ট করছে যে 3 ইন্ডেক্স আমার লাস্টেরে। 0 থেকে ল্যান্ড রোভার, 1 এ 17, 15 এ 15 হচ্ছে এই 2 ইন্ডেক্সে। তো এইভাবে করে আমরা নর্মালি অ্যাক্সেস করতে পারি। তো এই জায়গায় একটা লুপের ব্যবহারও দেখাবে, দেখেন এই যে দেখেন লুপ দিয়ে দেখছেন কিভাবে একটা ডিজাইন করলো। এই অ্যারের ভিতরে আমরা এখন ঢুকবো কিভাবে। এখানে ফর লুপ চালাইছে, যে এ হচ্ছে আমার ফর লুপ, এটা তো হচ্ছে আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ফর লুপের ভিতরে কি করলাম, আমি রো নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা দিয়ে ডিক্লেয়ার করতেছি আমার রো কোন রো থেকে শুরু হবে, যে কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। এরপর আমি কি দিলাম, যে রো লেস দেন 4, মানে আমার 4 বার ঘুরবে। এটা আমি ডাইরেক্ট কি করে দিছি, এই জায়গায় কিন্তু কোনো লেন্থ কাউন্ট করি নাই, আমি ডিরেক্টলি বসাই দিছি। জানি আমি যে আমার 4টা অ্যারে আছে, এই জন্য 4 বসাই দিছি ডাইরেক্ট, কোনো ডাইনামিক্যালি নেই। ডাইনামিক্যালি নিলে আমাদের আর একটা ভ্যালু, এই অ্যারে নিতে হইতো, অ্যারে না ভেরিয়েবল, এই একটু আগে যেটা দেখছিলাম এরকম অ্যারেতে এই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা কাউন্ট মেথড চালায় কি করতে পারতাম, তাহলে হচ্ছে ওইটা ডাইনামিক্যালি কাজ করতো। আমি নতুন যতই অ্যারে করি আমার বারবার আবার লুপের ভিতরেও কোড চেঞ্জ করতে হইতো না, ও ওই ভেরিয়েবল থেকে কাউন্ট করে ওই জায়গায় নিজের মতো হিসাব করে নিত। তো এই জায়গায় ডাইরেক্টলি দেখানো হয়েছে যে 4টা, কারণ আমরা জানি অল্প আছে, 4টাই আছে, তো আমাদের আর ওই মেথড ইউজ করার দরকার হয়নি। তো সেম ভাবে আমাদের তো একটা ফর লুপ লিখলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও দিতে হয়। তারপর আমরা আমাদের ব্লক অফ কোড বা ফাংশন লিখতেছি। ফাংশনে কি দিব, যেমন লুপটা যখন প্রথমবার ঘুরে প্রথম কার উপরে ঘুরবে, 0 দেওয়া, তার মানে ইয়ারের ভিতরে ঘুরে আমি কি লিখতেছি দেখেন, ইকো একটা পি ট্যাগ নিলাম, তার ভিতরে আবার বি মানে বোল্ডের ভিতরে রো নাম্বার, এসব কিন্তু স্ট্রিং। এই রো নাম্বারের পরে কি নিলাম, ডলার রো মানে হচ্ছে প্রথমবার 0। এই যে এই একটা লাইন জেনারেট করলাম, সেটা কি, এই ইকের মাধ্যমে। এখানে আমার প্রথম স্টেটমেন্ট শেষ, আমি এখনো কিন্তু স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো শেষ করি নাই। আর আমার মূল স্টেটমেন্ট বা এই যে ব্লক অফ কোড কিন্তু এখান থেকে এই পর্যন্ত, তো এই বাকি সব হচ্ছে আমার স্টেটমেন্ট ফাংশন। তো প্রথমবার লুপ ঘুরে এই লাইনটা অলরেডি জেনারেট করলাম, তারপরে আবার কি বলছি যে একটা ইউএল ট্যাগ জেনারেট করতে, ইকো, এই যে আমি একটা ইউএল ট্যাগ জেনারেট করলাম, এর ভিতরে দেখেন লুপের ভিতরে লুপ, এটাকে কি বলে, আমরা ইউএল এর ভিতরে কিন্তু পড়ছিলাম যে একটা ইউএল এর ভিতরে আর একটা ইউএল দিলে ওটাকে কি বলতাম আমরা, নেস্টেড, যে একটার ভিতরে আর একটা ইউজ হওয়াকে বলি নেস্টেড। তো এইখানে একটা নেস্টেড লুপ ইউজ করছে, যে এই যে একটা ফর লুপের ভিতরে আমি আরো একটা ফর লুপ চালাইলাম। তো এইবার আমি কি লুপ চালাইলাম, যে একটা ডলার কল দিলাম, মানে কল নামে একটা ভেরিয়েবল, কলাম বুঝাইছে এই জায়গায়, ওখানে ওই বললাম যে 0 থেকে শুরু, কয়বার ঘুরবে, 3বার। আমরা জানি এখানে 3টা ডাটা আছে, মানে আমি এই অ্যারেটা প্রথমবার ঘুরাইলাম রো দিয়ে, যে 4টা, প্রথমবার আমি আমার 4টা অ্যারেতে প্রবেশ করব এবং এইরকম একটা দিব।
তারপরের লুপে কি করবে, প্রথম লুপের মাধ্যমে আমি এইখানে আসলাম এবং একটা লাইন দিলাম, তারপরে এই নেস্টেড লুপের মাধ্যমে কি করতেছে, আমি এই ভ্যালুগুলো রিড করতেছি। তা আবার ফর লুপ দিলাম, কল দিলাম, 0 দিলাম, জানি যে আমাদের তিনটা লুপ আছে, ডাটা আছে, সেই জন্য 3 দিলাম, কল দিয়ে ইনক্রিমেন্ট দিলাম, মানে 0 প্রথমবার এটা কল পড়বে, তারপরের বার এইটা পড়বে, তারপরের বার এটা পড়বে। তো আমরা এটার ভিতরে অ্যাক্সেস করলাম এই নেস্টেড লুপের মাধ্যমে। তারপরে কি করব, একটা ফাংশন লিখলাম, সেটা কি ইকো প্রিন্ট। কি করব, আমরা ইউএল জেনারেট করছি, এখন এই ফর লুপের মাধ্যমে আমরা এলআই জেনারেট করব। এলআই কি, এই যে এইগুলা লিস্ট একটা। তো এই এলআই তে কিভাবে দেখেন ভিতরে অ্যাক্সেস করতেছি, ডলার কার, কার মানে কি, এটা আমার মূল অ্যারে, মূল অ্যারে থেকে কার কাছে যাইতেছি, রো এর কাছে। রোতে কে আছে, প্রথমবার যখন ঘুরতেছে তখন আমার এই প্রথম অ্যারেটা আছে। তো আমরা প্রথম অ্যারের ভ্যালু এই জায়গায় পাইতেছি, তারপরে কাকে পাইতেছি, কল। কলের ভিতরে প্রথমবার যখন ঘুরতেছে তখন কি, জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সে কে আছে, বলবো। তো প্রথমবার আমি যখন ঘুরছি তখন বলবো নিল, তারপরের বার যখন ঘুরবো তখন এটার ভ্যালু কত, 1। যেহেতু এটা নেস্টেড লুপ, পরের ফর লুপ, তো এইটার কাজ শেষ করে তারপরে কিন্তু এইটার কাজ শেষ করবে। তো এখন আমরা নেস্টেড লুপে আছি, সেই জন্য আমি প্রথমবার 0-তে ঘুরায় বলবো প্রিন্ট দিলাম, বলবো পাইলাম। ও তখন আবার এই জায়গায় যাবে, যায় দেখবে আরো আছে ডাটা, 1 হবে, 1 থেকে কাকে পাবে, 22। এই 22কে প্রিন্ট করে দিবে, কি করে, যে এলআই। ও কিন্তু প্রতিবারই এলআই জেনারেট করতেছে, কারণ আমি ইকো দেওয়া, আমার লুপটা এই পর্যন্ত শেষ করা, তার মানে ও যখন ঘুরবে ও প্রতিবার একটা করে এলআই জেনারেট করবে। তো 1 এর ভ্যালুটা বসাইলাম 22, তারপরে ও আবার যাবে, আবার গিয়ে দেখবে আরো আছে ভ্যালু, তখন ও যা এই 18টাকেও নিবে, কারণ কি 2, 0 1 2, এই 18 আসলো। তারপরে ও আবার যাবে, যায় দেখবে কোনো নাই, আমার ভ্যালু নাই। আর ওইটা ও হিসাব করবে না, কারণ আমি ফর ইচ দেই নাই, আমি তো 3বার দিয়ে দিছি, তো আমার 3টা জিনিস জেনারেট হয়ে গেছে, তো আর দরকার নেই। ও তখন কি করবে, লুপ থেকে বেরিয়ে যাবে এইখান থেকে, এই যে এতটুকু পর্যন্ত না, এতটুকু পর্যন্ত আমার লুপের কাজ, এই লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে আবার কি একটা স্টেটমেন্ট পাইলো যে ইকো ইউএল, কারণ আমরা এই যে একটা ইকো দিছিলাম এই ফর লুপ শুরুর আগে, এটার মানে তো এখানে আমার একটা লিস্ট জেনারেট করতে বলছি ইউএল এর মাধ্যমে, আনঅর্ডার লিস্ট। তো ওইটাকে আমার ক্লোজিং তো দিতে হবে, তো আমরা এই যে স্টার্টিং দিছিলাম এইভাবে। তো লুপের মাধ্যমে আমরা এলআই জেনারেট করলাম, তারপরে কি করলাম, ক্লোজ করে দিলাম এই ইউএলটা। এই ইউএলটা ক্লোজ করলে আমার নেস্টেড লুপ তো শেষ। তারপরে আমার প্রথমবারের জন্য আমরা এই রো নাম্বার 0 কলাম নিছি, এইটাও শেষ। এই হচ্ছে আমার এই প্রথম ফর লুপ, এটাও শেষ। তো এখন আমার প্রথম ফর লুপ আবার কি করবে, সেকেন্ড বারের জন্য ঘুরবে। সেকেন্ড বারের জন্য ঘুরলেও আমার এই দ্বিতীয়টা এবার পড়বে, এই যে রো নাম্বার 1 এইটাই লিখবে, কারণ আমি এই জায়গায় কিন্তু দেখেন রো দিছি। আমার প্রথম লুপে, মেইন লুপে তেমন কোনো কাজ বইলা দিই নাই, জাস্ট ও এই লাইনটা প্রিন্ট করে দিবে, সেটাই বলছি। তো ওই 1 এ করলো, তারপর আবার নেস্টেড লুপের মাধ্যমে আগের মতো এই তিনটা ডাটা পড়ে এই জায়গায় আনবে। তারপরে আবার এরকম ইউএল ক্লোজ হয়ে পরেরটাই যাবে, পরের লুপ আবার এই জায়গায় যাবে 2 তে, কারণ এটা 4বার ঘুরবে। 2 এ গিয়ে এবার এটা পড়তেছে, নেস্টেড লুপের মাধ্যমে এই ডাটাগুলোকেও নিয়ে আসলাম, এই যে। তারপরে এখান থেকে বের হয়ে গেল, আমাদের লুপের এখনো কন্ডিশন দেখা যায় যে ঠিক আছে, কারণ 3বার ঘুরছে, আরো একবার ঘোরা বাকি আছে। তো আবার গিয়ে এই লুপ করবে, এই লুপ করে আমার নেস্টেড লুপের মাধ্যমে এই ডাটাগুলো এই জায়গায় নিয়ে আসবে, নিয়ে আসা আমার লুপটা ক্লোজ করে দিবে। এই দেখেন, এতগুলা কোড যদি আমি এইচটিএমএল লিখতাম স্ট্যাটিক ভাবে, আমার কষ্ট হইতো না, অনেকগুলা কোড লিখতে হইতো। তো আমরা লুপের মাধ্যমে কিভাবে, এখানে তো মাত্র 4টা, এখানে যদি এখন 100টা ডাটা থাকতো, 100টা ডাটাও মুহূর্তের মধ্যে আসা করতো। তো এইভাবেই পিএইচপি ডাইনামিক কাজ করে। এখানে তো জাস্ট নর্মাল একটা ভালোই উদাহরণ দেওয়া হয়েছে বোঝার জন্য যে কিভাবে আমরা এইচটিএমএল ট্যাগ ও লুপের মাধ্যমে এইচটিএমএল এর কাজগুলো ডাটা পড়ে এনে ডাইনামিক্যালি কাজ করতে পারি। এই ছিল মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা একটু কমপ্লেক্স হলেও এটা কিন্তু আহামরি কঠিন না, এটার ভিতরে মানে অ্যাক্সেস করাটা সহজ।
জাস্ট দুইটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা নরমালি অ্যাক্সেস করে ফেলাইতে পারি। সর্টিং অ্যারে দিয়ে তো বোঝাই যেতেছে সর্ট করা, যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওইটার বিভিন্ন ইয়ে আছে। যেমন নর্মাল সর্ট লিখলে ওইটা কি, অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে, মানে 0 1 2 3 এরকম করে উপরের দিকে যেতে থাকবে। আর সর্ট মানে কি ডিসেন্ডিং, আর মানে রিভার্স। তো রিভার্স মানে কি আমরা জানি উল্টা। তো এটা উল্টো দিক থেকে যখন গণনা করবে সর্টিং হবে, তখন সেটা কি ডিসেন্ডিং অর্ডার, মানে 10 9 8 7 6 এরকম উল্টা দিক থেকে আসবে। তারপরে এ সর্টের মাধ্যমে কি হয় দেখেন, এই দুটো হচ্ছে নরমালি যে ইন্ডেক্স অ্যারেতে আমরা এরকম ভাবে নরমাল সর্ট আট সর্ট দিয়ে এই সর্টিং করে ফেলতে পারি। আর এ সর্ট কি, এ সর্ট দেখেন এই জায়গায় লেখা আছে সর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি থাকে এবং ওইটাকে যদি আমার সর্টিং করার দরকার হয়, সেই ক্ষেত্রে আমি কি ফাংশন ইউজ করব, এ সর্ট ফাংশন ইউজ করব। তো এরকম ভাবে এই যে কে সর্ট, এটা একটা বিল্ট ইন ফাংশন, ওর কাজ কি সর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যাসেন্ডিং অর্ডার, মানে এ সর্ট দিয়েও অ্যাসেন্ডিং অর্ডার, কে সর্ট দিয়েও অ্যাসেন্ডিং অর্ডারই হবে, কিন্তু এটা কি আমার ফুল অ্যারের ভিতরে হবে। আর আমি যদি কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে দুইটা জিনিস কি এবং ভ্যালু, আমি যদি ওইটার শুধু কি কে কি করতে চাই, কি বলে সর্টিং করতে চাই, সেই ক্ষেত্রে এই যে কে সর্টের মাধ্যমে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারের যে কি গুলো আছে শুধু সেই কি গুলাকে সর্টিং করব। তারপরে এ আর সর্ট তো বুঝাই দিয়েছে যে এ মানে আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর মানে কি রিভার্স, যে আমার একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের রিভার্স মানে ডিসেন্ডিং অর্ডার। যে কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারের যদি ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করতে চাই, সেই ক্ষেত্রে এ আর সর্ট ফাংশন ইউজ করব। তো কে আর সর্ট কি, ওই সেম এই কে সর্টের উল্টা, যে সর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য কি। এই জায়গায় দু একটা উদাহরণ দেওয়া আছে, যে নরমালি দেখেন লুপের মাধ্যমে অ্যারে বলবো BMW টয়োটা, তিনটা ভ্যালু সর্ট করলাম, মানে এই যে এটা আছে কি বলে অ্যারের পরেই আমি একটা নরমাল স্টেটমেন্ট দিছি, সেটা কি আমার ওই অ্যারেকে সর্ট করো। তো এই বলবো BMW টয়োটা এই জায়গায় সর্টিং কিভাবে হবে, সর্টিংটা কিন্তু অ্যাসেন্ডিং বলছি, অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ বি সি ডি থেকে শুরু হবে, এবং সেটা কি ছোট হাতের ABCD থেকে শুরু হবে। আমি যদি এই টয়োটাটা কি সবার, এই ভলভো কি সবার লাস্টে আসার কথা না, নর্মালি কিন্তু লাস্টে আসছে। তো এটাকে যদি আমি ছোট হাতে ডিক্লেয়ার করতাম, সেই ক্ষেত্রে কি হতো দেখেন, আচ্ছা এই জায়গায় ছোট হাতের বড় হাতের ধরে না, তাহলে মনে হয় এটা জাভা স্ক্রিপ্টে। আচ্ছা এই জায়গায় ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার নাই গা। তো নর্মালি যেটা হইতেছে, আমরা সর্টিং এ কি এ বি সি ডি, সর্টিং তো মানে সামনের নর্মালি যেটা থাকে, আমরা যদি 1 2 3 হিসাব করতাম তাহলে কি 0 1 2 3, ওই রকম ভাবে এই ABCDটাতে কি হয়, আমাদের ABCD যেভাবে ফার্স্ট থেকে লাস্ট একটা সিরিয়াল A to Z এর, এইখানে সর্টিংটা ওইভাবে হইতেছে যে আগে কোনটা আছে, কোন লেটারটা আগে আছে। যেমন VBT এর ভিতরে সবার আগে কোনটা বসার কথা, B, কারণ আমাদের A এর পরেই হচ্ছে B এর সিরিয়াল। তো ওই রকম ভাবে ও সর্টিং করতেছে, যে ওই ABCD লিস্টের সিরিয়াল ওয়াইজ হিসাব করলে বিটা আগে থাকে, তারপরে কে থাকে STUB, তার মানে হচ্ছে টি, তারপরে সবার লাস্টে ভি। তো ওইরকম ABCDর সিরিয়াল অনুযায়ী এখানে সর্টিংটা হইতেছে। তো ওই জায়গায় যদি আমি কারো 1 দেই, সেই ক্ষেত্রে কি হয়, সংখ্যা থাকলে সংখ্যাটা আগে আসবে। এখানে সর্টিংটা শুরু হয় সংখ্যা থেকে, মানে যদি কোনো মানে আপনার এই করছেন ওটা যদি কোনো সংখ্যায় নিউমেরিক ভ্যালু থাকে, সেটা যদি ফার্স্টে থাকে তাহলে ওইটাকে আগে হিসাব করে তারপরে ওরা
অ্যালফাবেটে চলে যাবে, আগে নিউমেরিক হিসাব হবে তারপরে অ্যালফাবেটে যাবে। যেমন এটা 1B আর এটা হচ্ছে 1T, তাহলে কি 1 1 দুইটাই তো আগে থাকার কথা, ম্যাচ হয়ে গেছে। তো এতটুকু যখন ম্যাচ হবে তারপরে ও দেখবে ওর পরের ডিজিটে কি আছে। তো পরেরটায় যখন দেখবে যে ভি আর টি, তো ভি আর টি এর ভিতরে কোনটা আগে হয়, তো ভি আর টি এর ভিতরে আগে হয় টি, সেই হিসাবে এইটা আগে চলে আসবে, এটা পরে চলে যাবে। দেখেন এই যে 1 এটা আগে আসছে, তারপরে 1 বলবো। তো এই সিস্টেমে হিসাব হয়ে আপনার সর্টিংটা হবে। আর এটা তো ফর লুপের মাধ্যমে একটা একটা ডাটা পড়ে পড়ে এই জায়গায় আমি বসাইতেছি, আর সর্টিং এর কাজটা কিন্তু এই জায়গায় হয়ে যেতেছে। এখানে কিন্তু জিরোতে আমার কি এটা আসার কথা ছিল, তখন জিরোতে কি আসবে, সর্টিং করার পরে যেটা আগে থাকবে সেইটা হচ্ছে জিরোতে থাকবে, কারণ সর্টিংটা আমার কিন্তু ফর লুপ ঘুরার আগেই সর্টিং হয়ে যাইতেছে। এটা খেয়াল রাখতে হবে, আমি কোডটা কিন্তু ওই সিস্টেমেই লিখছি। তো এটা ছিল এরকম সর্টিং অ্যাসেন্ডিং অর্ডারে, যে নাম্বার দিয়েও সর্ট করে দেখাইছে কিছু, যে 2 4 6 যে সর্ট করলে কি হবে, আগে যেরকম হয় 0 1 2 3 4 5 6 ওই সিরিয়ালেও এই জায়গায় সর্টিং হইতেছে। তারপরে ডিসেন্ডিং অর্ডার উল্টা থেকে হবে, যেটা সবার লাস্টে থাকার কথা সেটা ফার্স্টে হবে, যেমন বলবো সবার লাস্টে থাকার কথা সেটা সবার আগে হবে। এই যে বলবো তারপর টয়োটা, যেটা সবার ফার্স্টে ছিল বিএমডব্লিউ, ওইটা সবার লাস্টে চলে যাবে। এই সংখ্যার ক্ষেত্রে ওই সেম ভাবে দেখাইছে আর সর্ট দিয়ে। তারপরে অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে, একই কাজ, জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ। আমরা যে জানি যে এগুলো তো ডিফল্ট, এগুলা নিজে লেখার কিছুই নাই। তো এই সিস্টেমের সাথে যেটা ডিফল্ট আছে জাস্ট ওইটা জানতে হবে যে এ সর্ট আমার এটা অ্যাসেন্ডিং অর্ডারে কাজ করে কিসে, অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে। তো ওইটা দিলেই আমার উপরের যে কোড আর এটার ভিতরে চেঞ্জ শুধু এই অ্যাসর্ট, আর কিছুই না। এই যে, আর এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তো আমরা জানি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ফর ইচ লুপ ভালো কাজ করে, সেই ফর ইচ লুপ ইউজ করে সেম ভাবে কাজ করছে। তো লুপ চাই কাজ করুক, আমার সর্টিং এর কাজটা কিন্তু লুপের আগেই হয়ে যেতেছে। এরকম ভাবে প্রত্যেকটারই আলাদা আলাদা ওই প্রত্যেকটা মেথডেরই ইউজ দেখানো হয়েছে সেই প্রথমটা যা বাকিগুলোও তা, জাস্ট এই কিওয়ার্ডটা চেঞ্জ, যে যখন যেভাবে আমি করতে চাবো তখন সেই কিওয়ার্ডগুলো ইউজ করলেই আপনাকে আউট দিয়ে দিবে। যে আর সর্ট এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড এর রিভার্স। আমরা কেটা দেখি, কেটা দেখলে একটু বুঝতে পারবো, তো বাকিগুলো আর আমার না দেখলেও চলবে। যেমন এই যে কে সর্টের মাধ্যমে কি করতেছি, আমি এই যে পিটার বেন জো ওই জিনিসটাই করতেছি। দেখেন পিটার বেন জো, এখন এটা সেই তিনটার ভিতরে সর্টিং হচ্ছে, আমার কিন্তু সংখ্যা দিয়ে করি নাই, ও আমার এই পিটার দিয়ে মানে কি এর উপরে সর্টিংটা হইতেছে, সেই হিসাব করলে বি আগে, কে সর্ট তো তাহলে অ্যাসেন্ডিং, এটা আগে, তারপরে এটা, তারপরে পিটার। এই যে বেন জো পিটার, আর কে আর সর্ট দিলে উল্টো হয়ে যাবে। এই যে পিটার জো বেন উল্টা। অ্যাসেন্ডিং অর্ডারে রিভার্স, তারপরে কি হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। এই ছিল আপনার টোটাল অ্যারের কাজ কারবার, যে একটা অ্যারের ভিতরে কি কি হয়, কিভাবে সর্টিং হয়, অ্যারেগুলা কি, এইগুলা জাস্ট ধারণা দেওয়া হলো, আপনারা প্র্যাকটিস গুলো করেন। তারপরে আমরা পিএইচপি সুপার গ্লোবাল সম্পর্কে একটু জানি, যে গ্লোবাল ভেরিয়েবল এবং সুপার গ্লোবাল কি জিনিস। পিএইচপির কিছু গ্লোবাল ভেরিয়েবল আছে, সুপার গ্লোবাল যেটাকে বলে, এইগুলা কাজে ইউজ হয়, পিএইচপির কাজে বিভিন্ন কাজে ইউজ হয়, এগুলা জানা রাখতে হবে। এগুলা বানায় লেখার কিছু নাই, এডি পিএইচপির ভিতরে বিল্ট ইন, এবং প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু
কাজ আছে, যে গ্লোবাল এক ধরনের কাজ করে, সার্ভার এক ধরনের কাজ করে, এইগুলা ডিটেলস এই যে দেখেন লেখা আছে, এইগুলা আমরা এখন দেখবো একটা একটা করে। যে সার্ভার রিকোয়েস্ট, পোস্ট, গেট, ফাইলস এন্ড ইএনভি, কুকি, সেশন, তো কি কি কাজ করে দেখি। গ্লোবালে যাই। আমাদের ফার্স্ট সুপার গ্লোবাল হচ্ছে গ্লোবাল। এখানে কিছু লেখা আছে, সুপার গ্লোবাল ভেরিয়েবলস আর বিল্ট ইন ভেরিয়েবল that are always available in all scope। এই যে বিল্ট ইন ভেরিয়েবল দেখছেন, মানে পিএইচপির ভিতরে এই ভেরিয়েবল গুলা, গ্লোবাল ভেরিয়েবল গুলা হচ্ছে বিল্ট ইন। তো এই গ্লোবাল is a PHP super global variable which is used to access global variable from anywhere in the PHP script, also from within function or method। এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, সেটা ফাংশন হোক আর মেথড হোক। ফাংশন আর মেথডের ভিতরে পার্থক্য কি? দুইটা তো একই। ফাংশন হচ্ছে আমরা নরমালি ইউজ করি, আর মেথড হচ্ছে অবজেক্টের ভিতরে, অবজেক্ট ওরিয়েন্টেড এর ভিতরে যদি আমরা কোনো ফাংশন লিখি সেটা মেথড হিসেবে কাউন্ট হয়। তো PHP stores all global variable in an array called globals index। The index holds the name of the variable। The example below, এক্সাম্পলটা দেখি, দেখেন এই যে PHP ভিতরে আমি দুইটা ভেরিয়েবল নিলাম, 75 25। মূল কোডটা দেখি। এখন দেখেন একটা ফাংশন নিলাম, এবং ফাংশনের ভিতরে আমি কি করলাম দেখেন, একটা গ্লোবাল ভেরিয়েবল সেট করতেছি। সেটা কি? যে $global z, আমি একটা নতুন ভেরিয়েবল নিলাম, সেটা কি? সুপার ভেরিয়েবল। সুপার কোন ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল মানে এটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো গ্লোবাল জেড এর ভিতরে আমি কি করলাম, এই এক্স ওয়াই যে নরমাল দুইটা আমার ভেরিয়েবল ছিল, সেই দুইটাকেও আমি কি করলাম, গ্লোবালের পাওয়ার দিয়ে দিলাম। কিভাবে? এই যে সমান সমানের পরে আমি $globals লিখে এই ভেরিয়েবলটা নাম এই জায়গায় দিয়ে দিছি এক্স। তো এই ভেরিয়েবলটা আমার কি হইলো, এখন সুপার গ্লোবাল হয়ে গেল। এরপরে আমি যোগ করছি এই যে অপারেটর গ্লোবাল ওয়াই, তার মানে এই গ্লোবাল জেড এর হিসাব কি, মানে ভ্যালু কত হবে, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে 75 যোগ 25 100। এটা আমি ফাংশনের ভিতরে করলাম। ফাংশনের নাম কি দিয়েছিলাম? অ্যাডিশন। যখনই আমি এই যে অ্যাডিশনই করলাম, আমার এই ফাংশনটা কল হলো। কল হওয়ার পরে কি করলাম, ইকো করলাম, ইকো ইকুয়াল টু জেড। আমার এই ফাংশনটা কল করার মাধ্যমে আমার এই জেড এর ভ্যালু এটা হিসাব করে ফেলছে, 75 যোগ 25। অলরেডি আমার জেড এর ভিতরে এখন ভ্যালু 100 আছে। পরে আমি এই ইকো জেড করলাম, কোথায় দেখেন, ফাংশনের বাইরে কিন্তু কল করছি জেড। এটা সুপার গ্লোবাল বলে আমি ফাংশনের বাইরে কল করাতেও এখানে আউটপুট দিছে। যদি এটা গ্লোবাল না হইতো সেই ক্ষেত্রে এখানে আউটপুট দিত না, কারণ তখন এটা লোকাল ভেরিয়েবল হিসেবে থাকতো। আর লোকাল ভেরিয়েবল ফাংশনের বাইরে কাজ করে না, এটা আমরা বিগত দিনে কিন্তু টুকটাক করে আসছিলাম। তো এই ছিল গ্লোবাল ভেরিয়েবল কিভাবে কাজ করে। সার্ভার এটা বুঝাই দেখাই যেতেছে যে সার্ভারের টাইপের কোনো কাজ থাকলে, এই যে দেখেন সার্ভার ইজ এ PHP super global variable which holds information about header, paths, script location। The example below shows how to use some of the elements। কিভাবে শো ইউজ হয়। এই যে সার্ভার, PHP সেল, সার্ভার নেম, HTTP হোস্ট, তো এইগুলো আমাদের ডিক্লেয়ার করা লাগে না। এগুলো দেখা যায় যে আমরা যদি দেখেন, এইগুলা বিভিন্ন ওই যে কি বলে ফ্রেমওয়ার্ক, আমরা যখন ফ্রেমওয়ার্কে যাই, ফ্রেমওয়ার্কের ভিতরে এইগুলা দিয়ে কিছু কিছু কাজ বিল্ট ইন অবস্থায় থাকে। তো এই যে যেমন এখানে দু একটা কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন 4-5টা উদাহরণ দেওয়া আছে, যে ইকো করতেছি কি, সার্ভার দিয়ে পিএইচপি শেলফ। এটা হচ্ছে কিন্তু বিল্ট ইন সব, যে সার্ভারের ভিতরে কি কি আছে সবই বিল্ট ইন কোড। এই জায়গায় আপনি মন মতো কিছু লিখলে এই জায়গায় আসবে না। তো সার্ভারের পিএইচপি সেলফ যদি কল করি, সেই ক্ষেত্রে আমার কি প্রিন্ট হবে দেখেন, এই লাইনটা প্রিন্ট হয়েছে যে ডেমো গ্লোবাল সার্ভার পিএইচপি। আমার পিএইচপির যে মেইন ফাইলটা, এটা কি ফাইলে কাজ করতেছি সেই ফাইলটাই কোথায় আছে সেই পাথ সহ এইখানে বলে দিতেছে। কিসের মাধ্যমে? এই সুপার গ্লোবালটার মাধ্যমে। এরপরে সার্ভারের নেম, এই যে সার্ভারের নেম হচ্ছে এই সার্ভারের যে আইপিটা,
বা ডোমেইনটা, সেই ডোমেইনের আইপিটা এই জায়গায় নিয়ে আসছে কিসের মাধ্যমে? এই সার্ভার নেইমের মাধ্যমে। যেমন আমি যদি আমার আইপিটা দেখতে চাই, দেখতে পারি কিনা। আমরা কোডে যাই, কোডে গিয়ে কোডটুকে অফ করি। এটা তো একটা পিএইচপি, এরকম ই করা লাগে না। দেখি এটাই প্রিন্ট দিয়ে আর কিছু আছে। আইপি তো স্যার মনে হয় দেখাবে না, ওই যে আমাদের লোকাল হোস্ট দেওয়া জাম্পের মাধ্যমে। দেখি সেটাই চেক করে। লোকাল হোস্টেরও তো একটা আইপি থাকার কথা। না দেখালে যদি কোনো ডোমেইন থাকে, তো ডোমেইনে তো একটা ব্যাকএন্ডে থাকেই আইপি, প্রত্যেকটা ডোমেইনের একটা আইপি থাকে, ওইটা দেখায়। আমরা চেক করে দেখি যে লোকাল হোস্ট থেকে কি হয়। আগে দেখালে আমার সিনট্যাক্স ঠিক আছে কিনা। পিএইচপি ক্লোজিং ঠিক আছে, এই জায়গায় একটা ইকো করলাম। আচ্ছা, ওকে। তো এটা আমার কি করতে হবে? লোকাল হোস্ট পিএইচপি ইনভেস্টর পিএইচপি, হ্যাঁ এই যে লোকাল হোস্ট দেখছেন, এটা আমার কোনো আইপি নাই, কিন্তু ও কোথা থেকে প্রিন্ট হইতেছে, মানে আমার যে সার্ভারটা, আমার মেইন সার্ভারটা কোথায় লোকেশন, ও কিন্তু সেই সার্ভারটাকে ধরে ফেলছে যে এটা কি সার্ভার, এটা হচ্ছে লোকাল হোস্ট সার্ভার। আমি তো এই জায়গায় কোনো জায়গায় লোকাল হোস্ট লিখি নাই, তো আমার ওই সার্ভারটাকে চিনে ফেলছে যে এটা লোকাল হোস্ট। আর এটা যদি আমার কোনো হোস্টিং এ থাকতো, ডোমেইন হোস্টিং এ, তো সেই ডোমেইন হোস্টিং এর আইপিটা এই জায়গায় আইসা করতো তখন। তারপরে সার্ভারের এইচটিটিপি হোস্টে যদি আমি দেই, তাহলে আমার ওই লোকাল হোস্টই আসবে, কারণ এটা আমার লোকাল হোস্ট থেকেই হোস্ট হইতেছে। তারপরে সার্ভার এইচটিটিপি রেফারার, এর মাধ্যমে কি আসতেছে আমার, এটা কি পাথ, আমাদের পাথ কে আসবে, আসার তো কথা লোকাল হোস্টের পরে পিএইচপি, তারপরে ইন্ডেক্স পিএইচপি, এটা আসার কথা। দেখিয়ে ডিফাইন ইন্ডেক্স, এটা আসবে না। এইচটিটিপি চিনে না, নোটিস ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট মানে কি? ইউজার এজেন্ট মানে হচ্ছে আপনি কোন ব্রাউজারে আছেন, এই যে দেখেন সেই ব্রাউজারটার ডিটেলসটা দিয়ে দেয় ইউজার এজেন্টের মাধ্যমে। লোকাল হোস্টে বলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা প্রিন্ট দিবে, এটা অবশ্য আসার কথা। এই যে আসছে, আমার এটাকে কি হিসাবে চিনছে? মোজিলা 5.0, উইন্ডোজ এনটি, অ্যাপেল ওয়েব কিট, এই যে ক্রোম, এইটা হচ্ছে আমার। আমি এটা ক্রোম থেকে চালাইছি, ক্রোমের ভার্সনটা এই জায়গায় দেখাই দিছে যে 86.0। তো এই সুপার গ্লোবাল গুলো সবই বিল্ট ইন, এবং এটার প্রত্যেকেরই আলাদা আলাদা আছে। স্ক্রিপ্ট নেম আমার ফাইলের নেমটা এসে করবে যে আমি কোন নামে আমার ফাইলটা রান করতেছি, কোন ফাইল থেকে। দেখায় না, ও না আসছে, এই যে এখানে বিয়ার ট্যাগ দিলে বোঝা যাবে। বিয়ার ট্যাগ এই জায়গায় কাজ করবে না, এটা পিএইচপি সার্ভারের পরে এই জায়গায় গিয়ে এইভাবে করে বিয়ার ট্যাগ দিতে হবে। হ্যাঁ, এই যে লোকাল হোস্ট, তারপরে আমার পিএইচপি নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে
index.php, এটাই হচ্ছে আমার ফাইল। এই যে এখান থেকে ও ডাটা রিড করে এখানে নিয়ে আসছে। এখানে এই কয়টারই উদাহরণ দেওয়া আছে, তো এরকম আরো অনেকগুলো আছে যে আপনারা একটা করে চেক করে করে দেখবেন, এবং প্রত্যেকটা কি কি কাজ করবে, কি রিটার্ন করবে তার ডিসক্রিপশন এই জায়গায় লেখা আছে। এটা যেহেতু বিল্ট ইন মেথড, এটা জাস্ট আপনারা একটু পড়ে জেনে নেবেন যে কোনটাই কি কাজ করে। যে রিমোট পোর্ট, রিমোট হোস্ট, স্ক্রিপ্ট ফাইল নেম, সার্ভার অ্যাডমিন, এগুলো অবশ্য যখন ডোমেইন হোস্টিং এ যায় সব ডোমেইন হোস্টিং এর কাজ। লোকাল হোস্ট থেকে এগুলার তেমন কোনো ইউজ নাই, সবকিছুই সার্ভার রিলেটেড এবং পোর্ট রিলেটেড, মানে নেটওয়ার্কিং এবং সার্ভারের কাজ। তো এইগুলা নর্মালি ডেভেলপারদের খুব ইউজ হয় না। আপার লেভেলের ডেভেলপার যারা নেটওয়ার্কিং ও থাকে, যে একটা ওয়েবসাইট সেটা নেটওয়ার্কিং কন্ট্রোলিং এরও যদি কাজ থাকে, যেমন আইপি রিলেটেড কাজ করে বা অন্যান্য রিলেটেড কাজ করে, সেই ক্ষেত্রে ওয়েবসাইট বানানোর পরে হোস্টিং এর ভিতরে গিয়ে আমাদের এই সব কিছু কোড মেনটেন করতে হয়। এইটাই ছিল আমাদের গ্লোবাল। তো পিএইচপি REGX কি রেগুলার এক্সপ্রেশন, আমাদের রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে বলা হয়েছিল না যে ফর্মে আমরা জাভাস্ক্রিপ্টে যে, তো দেখেন রেগুলার এক্সপ্রেশনটা কি। এটা দিয়ে আমরা যে কোনো ফর্ম সেটার একটু ভ্যালিডেশনটা অনেক স্ট্রিক্ট ভ্যালিডেশন করতে পারি। এখানে কিছু লেখা আছে যে রেগুলার এক্সপ্রেশনটা কি। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এই যে এইটার একটা মিনিং আছে, এইটার একটা মিনিং আছে, এই আয়ের একটা মিনিং আছে। এইসব সিনট্যাক্স দ্বারা আমরা ওই সব মিনিং গুলা ডিফাইন করব। যেমন দেখেন ইন দ্য এক্সাম্পল অ্যাবভ, এই যে স্ল্যাশটা কি, ইজ দ্য ডিলিমিটার, এটাকে বলে একটা ডেলিমিটার। W3 school is the pattern that is being searched for, and I is a modifier that makes the search case. এই I দিয়ে আমরা কি করি, এটা হচ্ছে আমাদের কি প্যাটার্ন, যে W3 school মানে আমরা ডিফাইন করে দিতেছি যে W3 স্কুলকে সার্চ করো, এবং I দ্বারা কি এটা কেস নির্দেশ করতেছি, সার্চ কেস ইনসেনসিটিভ। কেস ইনসেনসিটিভ মানে আমি W3 স্কুলকে সার্চ করতেছি, সেটা বড় হাতের হোক আর ছোট হাতের হোক, যেভাবেই হোক W3 স্কুলটা ম্যাচ করলেই ওকে আমরা নিয়ে আসবো আমাদের ব্যবহারের জন্য। এইটার মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। নিচে আরো ভাঙায় দেখানো হবে, দেখেন। যেমন এটা কিছু ফাংশন আছে রেগুলার এক্সপ্রেশনের, যে প্র্যাগ ম্যাচ অল, প্র্যাগ রিপ্লেস। তো এই ফাংশনগুলোর ডিসক্রিপশন দেওয়া আছে যে প্র্যাগ ম্যাচের কাজ কি, রিটার্ন 1 ইফ দ্য প্যাটার্ন ওয়াজ ফাউন্ড ইন দ্য স্ট্রিং এন্ড 0 ইফ নট। আমরা যদি এই ফাংশনটা ইউজ করি, ও সার্চ করবে, সার্চ করার পরে যদি আমরা পাই, মানে এই ফাংশনের মাধ্যমে এর ভিতরে আমি একটা ভ্যালু লিখে দিব, ওই ভ্যালুটা আমার কোডের ভিতরেও সার্চ করবে, সার্চ করে যদি পায় সেই ক্ষেত্রে আপনাকে 1 ভ্যালু রিটার্ন করবে, আর যদি না পায় সেই ক্ষেত্রে 0 রিটার্ন করবে। এটা আমরা চেকিং এর জন্য কাজ করতে পারি এইটা। তারপর ব্রেক ম্যাচ অল, এটাও কি করে, রিটার্নস দ্য নাম্বার অফ টাইমস দ্য প্যাটার্ন ওয়াজ ফাউন্ড ইন দ্য স্ট্রিং হুইচ মে অলসো বি 0। নাম্বার অফ টাইমস দ্য প্যাটার্ন ওয়াজ ফাউন্ড, কতবার পাইছে এরকম টাইপের। যে আমি সাপোজ W3 স্কুল সার্চ দিছি, সেটা আমি কতবার পাইছি আমার ওই কাজের ভিতরে বা কোডের ভিতরে বা আমার ফাইলটার ভিতরে, সেইটাও এখানে দেখাবে। যদি না পায় সেটা 0 দেখাবে। রিপ্লেসের কাজ তো বুঝতেই পারতেছি যে এটা রিপ্লেস করে দিবে। তো রিপ্লেসের কিভাবে কাজ করতে হয় এগুলা নিচে লেখা থাকবে, যে আগে সার্চ করব, কোনটা সার্চ করব, যদি পাই ওইটার সাথে আরেকটা ভ্যালু দেওয়া থাকবে, যদি আমরা ওইটা পাই সেটা ওই নতুন নাম যেটা আমরা ভ্যালু দিয়ে দিব সেই ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিবে। এটাই হচ্ছে এটার কাজ, যে রিটার্নস এ নিউ স্ট্রিং ওয়্যার ম্যাচ প্যাটার্নস হ্যাভ বিন রিপ্লেসড উইথ অ্যানাদার স্ট্রিং। আমি একটা স্ট্রিং দিয়ে সার্চ দিব, যদি ওই সেম স্ট্রিং পাই, আমরা পাইলে আমি আরেকটা স্ট্রিং ডিফাইন করে দিব, ওই স্ট্রিং দিয়ে ওইটাকে
রিপ্লেস করে দিবে। এটাই ছিল থিওরি। এখন আমরা একটা একটা দেখি কোড। এই যেমন প্র্যাগ ম্যাচ কোড, এটা কিভাবে কাজ করে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন। আমরা একটা str নামে ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে একটা স্ট্রিং লিখলাম কি visit w3 schools। তো আমি এখন ডলার প্যাটার্ন নামে আরেকটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে কি বলছি, এই যে ডেলিমিটার, এইটা দিয়ে ডিফাইন করে দিলাম কি w3 schools ছোট হাতের, এবং এটা কি দিলাম আই মানে কি, ওই যে ইনসেনসিটিভ। ইনকেস সেনসিটিভ মানে হচ্ছে ও ছোট হাতের থাকুক আর বড় হাতের থাকুক, আমার লেটার গুলো মিললেই হলো। এই w3 স্কুল বানান যদি সঠিক থাকে ও ওকে আমার কি খুঁজে পাবে, মানে সার্চ করে ট্রু রেজাল্ট দিবে। ম্যাচ করলেই ট্রু দিবে, ম্যাচ না করলে ফলস করবে। তো এই যে দেখেন এখানে w3 স্কুল কিন্তু টাইটেল কেসে আছে, মানে ডাব্লু বড় হাতের, তারপরে একটা এস বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। কিন্তু আমি সার্চ করতেছি কি সব ছোট হাতের দিয়ে, যে আমার লেখাটা থাকলে হচ্ছে w3 স্কুল, সে বড় হাতের থাকুক আর ছোট হাতের থাকুক, ওকে সার্চ করো। আমরা সার্চ করে পাইলাম। তো পাইছি যেহেতু প্র্যাগ ম্যাচের কাজ কি আমরা একটু আগে পড়লাম ডিসক্রিপশনে। ও যখনই পাবে, পাইলে কি করবে, আমাদের ভ্যালু 1 দিবে। এই যে ইকো করছিলাম আমি এত বড় কোডের মাধ্যমে, আমার এটা পাইছে, পাওয়ার পরে বলতেছে 1। তো এই দেখেন প্র্যাগম্যাচ ফাংশন কিভাবে কাজ করে, আমরা তো শুধু ফাংশন দেখছিলাম। তো প্র্যাগম্যাচ ফাংশন আমি কি করতেছি, প্যাটার্ন দিয়ে সার্চ করব, মানে আমি এই w3 স্কুল দিয়ে সার্চ করব। কিসের উপরে সার্চ করব, আমার এই স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে সার্চ করব। তো এই ফাংশনের মাধ্যমে যাবে এবং এই স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে এই w3 স্কুলটা সার্চ করে দেখবে পাইছে কিনা। যখনই পাবে, পাইলে 1। আর যদি w3 স্কুল দিতাম শুধু, তাইলে তো আর পাইতো না। না পাইলে কি হইতো, এখানে 0 রিটার্ন করতো। এই দেখেন 0। আচ্ছা আচ্ছা, এটা 0 করবে না, কারণ আছে, এতটুকু তো ম্যাচ করছে, এই জন্য 0 দেয় নাই। তো এটাকে কিভাবে দেখাইলে হয়, এইভাবে দিয়া দেখি এটা পাই কিনা। এটাই পায় নাই, মানে ও এই ওয়ার্ডটাকে এখন চিনে নাই। মানে দেখেন এখানেও কিন্তু ম্যাচ করে নাই, কিন্তু ও যখন সার্চ করতেছে এই প্যাটার্নে সার্চ করতেছে। এই যে w3 স্কুল ও str এর ভিতরে গিয়ে এই প্যাটার্নে সার্চ করতেছে। তো ও গিয়ে কিন্তু এই w3 স্কুলটা পড়তেছে, পড়া পর্যন্ত এই যে w3 স্কুল, এই পর্যন্ত w3 স্কুল, এটা তো ম্যাচ পাইছে। পরের এস আর ওটা কাউন্ট করে নাই, মানে এটা ফুল স্ট্রিক্টলি সার্চ করে নাই যে আমার ওয়ার্ড, যে আমার একটা w3 স্কুল ওয়ার্ড উপরে সেই সেম w3 স্কুল ওয়ার্ডই হতে হবে না। ও ওয়ার্ডের ভিতরে যদি ওয়ার্ডের শুরুটা এরকম হয় w3 স্কুল, তো ওইটাকে ও কাউন্ট করে ফেলতেছে। ওই এস ইএস যোগ করা থাকে বা আইএনজি যোগ করা থাকতে পারে কোনো আমার ওয়ার্ডের, তো ওই আইএনজি গুলোকে ও কাউন্ট করবে। ওর মূল ওয়ার্ডটা মিল পাইলেই হয়েছে। কিন্তু ও হিসাব করে কিন্তু প্রথম থেকে, যখনই আমি এই জায়গায় একটা 1 দিছি তখন কিন্তু আর এটা ম্যাচ করে নাই, কারণ 1 এর পরেও তো w3 স্কুল আছে, কিন্তু এটাও ম্যাচ করে নাই। তো আমরা আর একটু দেখি যে কতটুকু স্ট্রিক্ট, একটা চেক করে যে w3 স্কুল দিলাম আমি, এইখানে w3 স্কুলটা 1 থেকে দিলাম, তো এটাকেও ধরতে পারে কিনা। হ্যাঁ দেখছেন, এইখানে ধরতেছে, কারণ আমি সার্চ w3 স্কুল করতেছি, ও w3 স্কুল একসাথে পাইলে হয়েছে, ওকে কাউন্ট করে ফেলবে। কিন্তু যখন আমি এই জায়গায় 1w3 স্কুল দিতেছি, তখন আরো 1w3 স্কুল তো পাইতেছে না, ও পাইতেছে শুধু w3 স্কুল, সেই জন্য ও এই জায়গায় 0 রিটার্ন করে। তো এই প্র্যাগ ম্যাচ অল, এটা কি, যে কতবার পাবে, যেই কতবার পাবে সেইটাই ভ্যালু দিবে। যেমন str এর ভিতরে একটা বড় স্ট্রিং লিখলাম এবং প্যাটার্নের ভিতরে বললাম কি ain, এটাকে ইনসেনসিটিভে ধরবো। তো ও যেই কয় জায়গায় ain পাবে একটা ওয়ার্ডের ভিতরে,
ও সেটাকে কাউন্ট করবে। তো আমরা এই জায়গায় তো 4 বুঝতে পারছি, আমরা নিজেরা একটু কাউন্ট করে দেখি। AIN, তাহলে এই যে একটা AIN একবার, তারপরে এই যে AIN আমি আই দিছি, তার মানে বড় হাতের ছোট হাতের কোনো ব্যাপার না, তাহলে কয়বার এলো, একটা দুইটা। তারপরে এই যে মেইনলির ভিতরে দেখেন একটা AIN আছে, এটা কি, তিনটা, তিনটার পরে পড়তেছি, এই যে দেখেন একটা AIN আছে, তাহলে কত, চারটা। তাহলে আমাদের ওর হিসাব ঠিক আছে, ও 4 বার পাইছে, এই জন্য এই জায়গায় 4টা প্রিন্ট দিছে। এবার বোঝা গেছে, আগের বার যেটা আমরা একটু কনফিউশনে ছিলাম, এবার কিন্তু এই কোড দেখে সেই কনফিউশনটা দূর হয়ে গেল। মানে AIN ও যেই ওয়ার্ডের ভিতরেই পাক, ও সেটাকে কাউন্ট করে ফেলবে। AIN আমরা রেইনের ভিতরে পাইছি, স্পেইনের ভিতরে পাইছি, মেইনলির ভিতরে পাইছি, প্লেইনের ভিতরে পাইছি। ও জাস্ট AIN-টা একসাথে পাইলেই হয়েছে, সেটা আগে থাকুক আর পরে থাকুক, ও ওটাকে কাউন্ট করে ফেলবে। তো এই প্র্যাগমে চল দেওয়ার কারণে কি হয়েছে, যেই কয়বার পাইছে সেই কয়বারের ডাটাটা এই জায়গায় দিয়ে দিছে। আর শুধু প্র্যাগম্যাচ দিলে এটার ভ্যালু কি দিত, আমাকে শুধু 1 দিত। এই যে প্র্যাগম্যাচ যদি থাকতো আমি দিতাম, তাহলে ট্রু ফলসের হিসাবে 1 0 হিসাব হইতো। তারপরে প্র্যাগ রিপ্লেস, আমরা একটা সার্চ করে রিপ্লেস করে দেখি। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং ভেরিয়েবল, কি দিলাম, ভিজিট মাইক্রোসফট। তো প্যাটার্নে আর একটা ভেরিয়েবল প্যাটার্ন নামে নিলাম এবং বললাম মাইক্রোসফট, সেটা আই দিয়ে দিছে। আই দেওয়া মানে ছোট হাতের থাকুক আর বড় হাতের থাকুক, ডাজন্ট ম্যাটার। তো রিপ্লেস করতেছি, আমরা ইকো করলাম কি, প্র্যাগ রিপ্লেস ফাংশন দিয়ে কি করলাম আমরা, প্যাটার্ন। এই যে প্যাটার্ন দিয়ে আমার এই জায়গায় দেখেন প্র্যাগ রিপ্লেসের 3টা প্যারামিটার। প্রথম প্যারামিটারটা কি কাজ করবে, ও এই মাইক্রোসফট মানে আমি সার্চ করব কি দিয়ে, সেইটা হচ্ছে আমার প্রথম প্যারামিটারে। তারপরে দ্বিতীয় প্যারামিটারে কি আছে, যে আমি সার্চ করার পরে এই W3 স্কুল দিয়ে রিপ্লেস করব। যদি আমি আমার এই প্যাটার্নে যেটা আছে যে মাইক্রোসফট, কোনো জায়গায় মাইক্রোসফট পাই, সেটা কি করব, W3 স্কুল দিয়ে রিপ্লেস করে দিব। এবং তৃতীয় প্যারামিটারে কি, যে আমি কোন জায়গাতে সার্চ করব, কোনটার উপরে সার্চ করব। প্রথম প্যারামিটার হচ্ছে আমার সার্চ করার আইটেম, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে রিপ্লেসের আইটেম, যে আমি যেটা যেটা দিয়ে সার্চ করতেছি সেটা পাইলে আমি রিপ্লেস করব ওইটা দিয়ে। আর তৃতীয় প্যারামিটার হচ্ছে আমি কোথায় সার্চ করব। তো সেই অনুযায়ী আমার প্যাটার্ন, সার্চ করব মাইক্রোসফট দিয়ে, W3 স্কুল মানে আমি যদি কোনো জায়গায় মাইক্রোসফট পাই সেই জায়গায় W3 স্কুল বানিয়ে দিব। আর str কি, এইটার ভিতরে তো ভিজিট মাইক্রোসফট, আমি এই জায়গায় মাইক্রোসফট, এই জায়গায় মাইক্রোসফট পাওয়া গেছে। তো যখনই পাওয়া যাবে তখন ও কাকে, W3 স্কুল রিপ্লেস করবে। দেখেন এই জায়গায় এই যে ইকো করছি, ওই str এটাকে সার্চ করে মাইক্রোসফট পাইছে, পাওয়ার কারণে কি করছে, W3 স্কুল করে দিয়েছে। তো এই মাইক্রোসফটের জায়গায় যদি আমি ভিজিট দিই, ছোট হাতেরই দিলাম, ও কিন্তু এই ভিজিটের জায়গায় কি করবে, W3 স্কুল করে দিবে। এই যে W3 স্কুল মাইক্রোসফট রিপ্লেস করে দিয়েছে, যেইটা দিয়েই রিপ্লেস করবেন, ও সার্চ আইটেম ওইটা যদি পায়, পাইলে আমার রিপ্লেসের আইটেম দিয়ে রিপ্লেস করে দিবে। এই জায়গায় কিছু মডিফায়ারের এক্সপ্রেশন সম্পর্কে বলা আছে, যে আই দিয়ে তো আমরা জানলাম কেস ইনসেনসিটিভ, যে ছোট হাতের থাকুক আর বড় হাতের থাকুক সমস্যা নাই। এম দিয়ে কি করে, কিছু ডিসক্রিপশন লেখা আছে দেখেন, performs a multi-line search. Patterns that search for the beginning or end of a string will match. Patterns that search for the beginning or end of a string will match the beginning or end of each line. মানে এম দিয়ে মাল্টিলাইন সার্চ করা যায়, সেটা বিগিনিং অর এন্ড যে জায়গায় থাকুক, হচ্ছে এমটা মাল্টিলাইন সার্চের জন্য ইউজ হয়, মানে অনেকগুলা লাইন থেকেও সার্চ করা যায়। ইউ দিয়ে কি হয়, ইনেবল কারেক্ট ম্যাচিং অফ UTF-8 ইনকারেক্ট প্যাটার্ন। এটা একটু মানে ঝামেলা বলতে কি, এটা ওই আমরা কোড যখন লিখি, এই যে দেখেন একেবারে উপরে এই যে ক্যারেক্টার সেট, এটা UTF-8 এ আছে কিনা, আমরা যা কাজ করতেছি সেটা একটা UTF-8 ক্যারেক্টার সেটে কাজ হইতেছে। ওই
ইউ দিয়ে ওই জিনিসটাই চেক হবে যে আসলে আমার এই কোডগুলো কি UTF-8 এনকোডেড কিনা। তারপর আরো কিছু প্যাটার্ন আছে, রেগুলার এক্সপ্রেশন প্যাটার্ন, যেমন ABC, এটা দিয়ে শুরু। এই দেখেন ABC, ফাইন্ড ওয়ান ক্যারেক্টার ফ্রম দ্য অপশন বিটুইন দ্য ব্র্যাকেট। এইরকম করে যদি কোনো এক্সপ্রেশন লিখি, ও এরকম খুঁজবে যে কোনো ক্যারেক্টার ABC দিয়ে আছে কিনা। এই ABCর মানে কি, ফাইন্ড এনি ক্যারেক্টার নট বিটুইন দ্য ক্যারেক্টার। এটা দিয়ে নট বোঝানো হয়, 0-9 দিয়ে বোঝানো হয় যে আমার কোনো ক্যারেক্টার 0-9 আছে কিনা, রেঞ্জ। মেটা ক্যারেক্টারের কিছু সিম্বল আছে, যেমন এটা কি পাইপ সাইন দিয়ে কি করে সেপারেট করে। এই যে ফাইন্ড এ ম্যাচ ফর এনি ওয়ান অফ দ্য প্যাটার্ন সেপারেটেড বাই জিন, যে এরকম ভাবে সেপারেট ক্যাট ডগ ফিশ আলাদা আলাদা। ডট দিয়ে ফাইন্ড জাস্ট ওয়ান ইনস্ট্যান্স। এখন এটা দিয়ে find a match as the beginning of a string as in hello। এই যে এটা দিলাম, এটা দিয়ে ও কি করবে, সার্চ করবে। এটার মানে হচ্ছে ও যে জিনিসটা সার্চ করবে সেটা প্রথমে আছে কিনা। ও মানে বিগিনিং ইন্ডিকেট করে এই সাইনটা। তারপরে ডলার সাইন কি করে, ও ইন্ট, এই যে ইন্ট মানে কোনো একটা স্ট্রিং এর ইন্ট নির্দেশ করবে যে এটা লাস্টে আছে কিনা। আমি যদি কোনো চেকিং দিই যে আমার এই ওয়ার্ডটা এই আমার এই স্ট্রিং এর বা ওয়েবসাইটের এই লাইনের শেষে থাকতে হবে, ওইরকম যদি কোনো চেকিং দিই সেই ক্ষেত্রে এই ডলার সাইন ইউজ করব। তারপরে এই যে ডি, এটা কি ফাইন্ড এ ডিজিট। ডি দিয়ে হচ্ছে ডিজিট, এস দিয়ে কি হোয়াইট স্পেস ক্যারেক্টার, বি দিয়ে কি ফাইন্ড এ ম্যাচ এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড like this B word, or at the end of the word like this B দিয়ে বোঝায় যে এটা প্রথমে বা শেষে কোনো এক জায়গায় আছে কিনা। ইউ দিয়ে 4টা এক্স, ওই ইউনিকোড ক্যারেক্টার হেক্সাডেসিমাল নাম্বার। তো এরকম করে আরো কিছু এক্সপ্রেশন আছে। একটা এক্সাম্পল দেখাইছে কি ম্যাচিং এর, আমরা দেখি str ম্যাচিং এ কি বলছে, প্যাটার্ন str ম্যাচ মানে তো বোঝা যাইতেছে ও ম্যাচ করে কিনা সেটা চেক করবে। প্যাটার্ন দেখেন এই যে ইয়া বি এ, তারপরে এন এ, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেটে 2, আবার ইয়া আই। এটা কিন্তু আমি সব কি দিলাম, আমার এক্সপ্রেশন লিখছি এইগুলা। এখন এইটা যে 1 আসছে এটা বুঝতে হইলে আমার কি করতে হবে, এই বি এর মান দেখতে হবে, বি তে কি। এই যে ফাইন্ড এ ম্যাচ বিগিনিং অফ এ ওয়ার্ড লাইক অফ দিস বি ওয়ার্ড, যেটা প্রথমে বা শেষে আছে কিনা ওই জিনিসটাই চেক করতেছে বি এ। তারপরে এন এ কি ছিল, এন দিয়ে যদি matches any string that contains 0 or 1 occurrences of n। এই জায়গাতে খুব ভালো করে আপনাদের এক্সপ্রেশনটা বোঝা যাইতেছে না। আমি এক্সপ্রেশনের জন্য আপনাদের ভালো কিছু টিউটোরিয়াল দিয়ে দিব না, ওইগুলো আপনারা একটু দেখে নিন। এই জায়গায় সম্পূর্ণটা নাই, ও আর ভালো কোনো উদাহরণ দেয় নাই। ফার্স্টে একটা কমপ্লেক্স উদাহরণ দিয়েছে যেটা আমারই বুঝতে সমস্যা হইতেছে, তো আপনাদের তো সমস্যা হবেই।
তো আমি এই উদাহরণটা বাদ দিলাম, আর এইখানে এক্সপ্রেশন ওইরকম ভালো করে বোঝানোও নাই। এই এক্সপ্রেশনটা মূলত ইউজ হয় ফর্মের ক্ষেত্রে, যে আমরা একটা ফর্মের ভিতরে প্যাটার্ন গুলা ডিফাইন করে দিব। যেমন সাপোজ আমরা একটা ইমেইলের ভিতরে যে লেখে মানুষ, যে ইমেইল আমরা কোনো বড় হাতের দিতে পারবো না, যাই লিখি লেখাটা শুরু করব এবিসিডি দিয়ে, কিন্তু সেখানে বড় হাতের দিতে পারবো না আমরা, এরকম একটা কন্ডিশন এই প্যাটার্ন দিয়ে লিখে দিব, মানে রেগুলার এক্সপ্রেশন দিয়ে লিখে দিব। তারপরে কি বলবো যে এরকম আমরা স্ট্রিং দিতে পারবো, দেওয়ার ভিতরে এটার সাথে সংখ্যা ইউজ করতে পারবো। এরপরে আমরা যে কোনো একটা সিম্বল ইউজ করব। এখন সিম্বলের ভিতরেও আমরা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি যে সেটা ডট, শুধু ডট ইউজ করতে পারবো, অন্য কোনো সিম্বল দিতে পারবো না। তো এই যে কন্ডিশন গুলা এরকম প্যাটার্নের মাধ্যমে লিখে লিখে দিতে হয়, যে এরকম প্যাটার্নের মাধ্যমে লিখে লিখে দিতে হয়। তারপর আমরা বলে দিতে পারি যে ডট বা অ্যাট দ্য রেট, আমরা অ্যাট দ্য রেট দিব, অ্যাট দ্য রেটের পরে কয় ডিজিট সংখ্যা লিখতে পারবো বা কয় ডিজিট স্ট্রিং লিখতে পারবো সেটাও আমরা ডিফাইন করে দিতে পারি। তো ওই জিনিসটা আমি একটা মেইলের কোড বা ফর্ম ভ্যালিডেশন পিএইচপিতে যখন করাবো তখন আপনাদেরকে ওই রেগুলার এক্সপ্রেশনটা ভালো করে বুঝাই দিব। এই জায়গায় ওইরকম নাই, তো আপনারা জাস্ট এই থিওরিগুলো এই জায়গা থেকে পড়ে নিয়েন যে আসলে কাজ কি। যেমন ডি তে একটা ডিজিট ফাইন্ড করে এরকম করে যে লিখলাম, এটার মাধ্যমে একটা ডিজিট ফাইন্ড করে, এস এর মাধ্যমে একটা ফাইন্ড হোয়াইট স্পেস ক্যারেক্টার, তারপরে এই বি এর মাধ্যমে কি করে যে ফাইন্ড এ ম্যাচ এট দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড লাইক দিস, যে ওয়ার্ডটা বিগিনিং এ আছে না লাস্টে আছে ওই জিনিসটা ম্যাচ করায়। এই এন এর ইউজ গুলো আছে। এন হচ্ছে ম্যাচেস এনি স্ট্রিং দ্যাট কন্টেইনস অ্যাট লিস্ট ওয়ান এন, এন প্লাস যদি এরকম কোনো কিছু আমরা দেই তাহলে যে স্ট্রিংটা আমরা থাকবে তার ভিতরে যাতে অ্যাট লিস্ট একবার থাকে। তো এন এটা মানে হচ্ছে contains zero or more occurrence, মানে আমি এই and দিয়ে এখানে যদি কোনো কিছু লেখা দেই যে এখানে একটা কি থাকতে পারে and থাকতে পারে, সেই and এর কন্ডিশনটা কি হবে যে ও জিরো or more occurrence of n, মানে ও না থাকলেও সমস্যা নাই, আবার যদি বেশিও থাকে সেই ক্ষেত্রেও সমস্যা নাই, ওইরকম একটা কন্ডিশন। মানে n প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে, ম্যাচেস এনি স্ট্রিং দ্যাট কন্টেইনস জিরো অর ওয়ান অকারেন্স, মানে এই জায়গায় ও না থাকলে সমস্যা নাই, আর যদি থাকে তাহলে একবার থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। এটা হচ্ছে তার কোড। তারপরে n দিয়ে সেকেন্ড ব্র্যাকেট x, এর মানে কি ম্যাচেস এনি স্ট্রিং দ্যাট কন্টেইনস এ সিকোয়েন্স অফ ns, মানে n কয়বার থাকতে পারবে সেটা আমি এই জায়গায় ডিফাইন করে দেব নিজে থেকে। যদি আমার নিজের কোনো পছন্দ থাকে যে আমি চাইতেছি এই জায়গায় যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কয়বার থাকতে পারবে, এই ধরেন 5 বার থাকবে, তো আমি এই জায়গায় x এর জায়গায় 5 লিখে দেব। তারপরে n x y ম্যাচেস এনি স্ট্রিং দ্যাট কন্টেইনস এ সিকোয়েন্স অফ x টু y ns, মানে কত থেকে কত পর্যন্ত থাকতে পারবে এরকম টাইপের যদি কিছু দেই সেই ক্ষেত্রে এরকম দিব, এই শুরুরটা এই জায়গায় দিব, শেষেরটা জায়গায় দিব। যদি 5 থেকে 10 দেই তাহলে এটা 5 হবে, এটা 10 হবে। এরপরে n x comma matches any string that contains a sequence of at least অতবার থাকবে, at least যদি এই জায়গায় দেই 3 তাহলে 3 বার এই জায়গায় থাকতেই হবে মিনিমাম, বেশি থাকলে সমস্যা নেই। এইরকম টাইপের যদি কন্ডিশন দেই তাহলে এইভাবে লিখতে হবে। এক্সপ্রেশন নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এক্সপ্রেশনটা কিন্তু শুধুমাত্র আমাদের ফর্মের ক্ষেত্রেই হয়। যদি খুব বেশি ঝামেলা হয় বুঝতেছেন না সেই ক্ষেত্রে ওইরকম এক্সপ্রেশনের কোড বানানো থাকে পিএইচপিতে, ফর্ম ভ্যালিডেশন উইথ এক্সপ্রেশন, ওইরকম করে আপনারা দেখবেন যে অনেক আইডিয়া টিউটোরিয়াল এইগুলো পাওয়া যায়, তখন ওইখান থেকে একটু বুঝে শুনে এইসব কোড বা প্রবলেম সলভ করা যায়। তো এই যতটুকু এই এক্সপ্রেশন নিয়ে জড়তা আছে ওইটা আমি এবার পিএইচপিতে যে ফর্ম ভ্যালিডেশনটা দেখাবো, ছোট মিনি প্রজেক্ট তো একটা দিয়ে কি ছোটখাটো একটা পেজের কোনো মিনি প্রজেক্ট করানোর চেষ্টা করব। ওর ভিতরেই আমি একটা ফর্ম রাখবো, সেই ফর্মটা হচ্ছে এরকম,
এক্সপ্রেশন দিয়ে মোটামুটি যাতে থাকে ভ্যালিডেশন করার ওইরকম একটা ফর্ম, তখনই আপনারা বুঝবেন যে এক্সপ্রেশনটা কিভাবে কাজ করে। এখানে কিছু আছে যে ফর্ম হ্যান্ডলিং কিভাবে করে, পিএইচপি নর্মাল ফর্ম ভ্যালিডেশনও আছে। এই যে নর্মাল ভ্যালিডেশন, এইটা যেমন সাবমিট দিলাম, দেখেন এই যে নেম ইজ রিকোয়ার্ড, ইমেইল ইজ রিকোয়ার্ড, এটার ভিতরে কিছু বলে নাই কারণ এখানে মনে হয় কন্ডিশন দেয় নাই কোনো, এই জায়গায় রিকোয়ার্ড দিয়ে রাখছে। কিছু ফিল্ড আছে যে নেম রিকোয়ার্ড, ইমেইল রিকোয়ার্ড, ওয়েবসাইট অপশনাল জেন্ডার আবার দিছি রিকোয়ার্ড। তিনটা রিকোয়ার্ড দেওয়ার কারণে এই দেখেন এই তিনটা ফিল্ডে রিকোয়ার্ড দেওয়া আছে, সেই জন্য এই লাল কালির এটা বলতেছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইছে একটা ফর্মের, কারণ দেখছেন ডিজাইন কিন্তু ঠিক নেই, জাস্ট এক্সাম্পল। এরপরে টেক্সট ফিল্ড, মানে কোডটা কিভাবে হয়েছে সেটা সম্পর্কে আইডিয়া দিতেছে। এটা হচ্ছে HTML, এটা হচ্ছে রেডিও বাটন HTML এর, আর এই সবগুলাই কি ফর্ম এলিমেন্ট, ফর্মের ভিতরের কোড, মেথড দিছে পোস্ট, অ্যাকশন কি দিছে, অ্যাকশনের ভিতরে দেখেন এই জায়গায় কি অ্যাকশন অ্যাট্রিবিউট, তার ভিতরে একটা পিএইচপি কোড লিখছে। কি লিখছে পিএইচপি কোড, HTML স্পেশাল ক্যারেক্টারস, এই যে পিএইচপি সেলফ, ওইটা অ্যাকশনের ভিতরে আমরা যে কোনো একটা দিয়ে দিব, লিংক দিয়ে দিব। ও জাস্ট একটা পিএইচপি গ্লোবাল সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করছে। কিন্তু মূলত আমরা যখন লাইভ প্রজেক্ট করব সেই ক্ষেত্রে সার্ভার টার্ভার থাকবে না। আমরা কি করব, এই ফর্মটাকে যদি কেউ সাবমিট করলে একটা মেসেজ দিবে, মেসেজ দিয়ে রিডাইরেক্ট হয়ে আমি এই জায়গায় একটা ইউআরএল দিয়ে দিব, এই ইউআরএল এ চলে যাবে। বা এমন হইতে পারে যে আমি বলতে পারি এই জায়গায় থাকো, এই ওয়েবসাইটেই থাকো। এই যে পিএইচপি ভ্যালিডেশনটা কিভাবে করছে, এই যে ইফ এলস কন্ডিশন দিয়ে। এই যে নেম এরর ভেরিয়েবলের মাধ্যমে নেম ইজ রিকোয়ার্ড এটা বলতেছে। এই যে কমপ্লিট ফর্ম, এই কমপ্লিট ফর্মটার কোড এই জায়গায় আছে, একটু সিএসএস আছে, এরপরে এখান থেকে পিএইচপি শুরু, পিএইচপির ভিতরে এইগুলো হচ্ছে ভেরিয়েবল। যাই হোক, এটা এখন আপনারা যদি বাসায় বসে বসে ট্রাই করেন তো করতে পারেন, আমি আপনাদের দেখাবো। তার আগে মাইস্কুয়েল দেখাবো, এটা শুধু শুধু দেখায় এরকম নর্মাল দেখায় লাভ নাই। আমি একেবারে একটা ফর্ম দেখাবো, ফর্মের ভ্যালিডেশন দেখাবো, প্লাস তার সাথে মাইস্কুয়েল কোড অ্যাড করে যে আমি এই ফর্মে যে ডাটাগুলো দিতেছি সেই ডাটাগুলো কি হবে, ভ্যালিডেশন তো চেক করবে, প্লাস যখন আমি সাবমিট দিব আমার এই ডাটাগুলো আমার ডাটাবেজে অ্যাড হয়ে যাবে। তো আমি ওইরকম একটা কমপ্লিট ফর্ম উইথ ডাটাবেস ওইটা দিয়ে দেখাবো বারবার, কারণ আমাদের সময় কম। তো এইসব কোডের পিছনে আর একদিন, কারণ এই কোডগুলো দেখাইতে গেলে একটা ক্লাস লাগবে, তো ওই একটা ক্লাস আমরা মাইস্কুয়েলের সাথে অ্যাড করে দেখাই দিব, তখন
কমপ্লিট বুঝতে পারবেন যে আমাদের কিভাবে ফর্ম ভ্যালিডেশন হইতেছে একটা ফর্ম, সাথে এই ফর্মের ডাটাগুলো কিভাবে ডাটাবেজে পাস হইতেছে। কারণ একটা ফর্ম দেওয়ার মানেই হচ্ছে যে আমি এই ফর্মের মাধ্যমে একজন ইউজারের ডাটাটা আমি চাইতেছি, সেটাই তো মূল উদ্দেশ্য একটা ফর্ম দেওয়ার। এছাড়া তো আর কেউ মানে ওয়েবসাইটে ফর্ম দেওয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারে না। আমি যে নেম ইমেল এগুলো কেন দিতেছি, যাতে আমি আপনার ডাটাগুলো পাই, আপনার ইমেলগুলো যাতে পাই, এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা যাতে আমি পাই। তো সেটা কোথা থেকে পাবো? আমার একটা ডাটাবেস থাকবে, সেই ডাটাবেসে আমি ডাটাবেসের নাম দিয়ে রাখবো, টেবিল থাকবে, টেবিলের আমার একটা নিজস্ব নাম থাকবে, ওই তখন আমি ওই ডাটাবেসের ওই টেবিলে গিয়ে খোঁজ করলে এই ডাটাগুলো যাতে পাই যে এখানে কে কে আমার ফর্মটা সাবমিট করছে। তো আমরা আগামীকাল মাইএসকিউএল এর ক্লাস শুরু করব। তো মাইএসকিউএলটা খুব শর্টকাটেই দেখাবো। মাইএসকিউএল এ অনেক কিছু আছে, আমরা ডাটা কিভাবে ইনসার্ট হয়, কিভাবে ডাটা পড়ে, কিভাবে ডাটা সিলেক্ট করে, কিভাবে আপডেট করে, কিভাবে ডিলিট করে, মানে একটা ক্রুড অপারেশন করতে যা লাগে আমরা ডাটাবেসের সেই জিনিসগুলো দেখব। ক্রুড মানে কি? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো এটাই হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজেরই একটা মূল কাজ, ক্রুড অপারেশন। এটা সব জায়গায় লাগে, যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকুক ওর ক্রুড অপারেশন জানা থাকা লাগবেই। তো ক্রুড জানলে মোটামুটি বোঝা যায় যে এই ল্যাঙ্গুয়েজের কোডগুলো কিভাবে কাজ করে ডাটাবেসের সাথে। তো আমরা ওই মাইএসকিউএল এর নরমালি মাউসের ক্লিকে ক্লিকে যেগুলো করা যায় যেসব ফাংশন, ওইগুলো সম্পর্কেই জানবো। তারপরে মাইএসকিউএল এর কোডও আপনার কোডিং প্যাটার্ন লেখা যায়, তো ওইটা দরকার নাই। কোড লিখেও যেটা কাজ হয়, ওই ডাইরেক্ট ক্লিক করেও সেটা কাজ হয়। কিন্তু আপনারা কোড ওটা শিখবেন, আস্তে আস্তে শিখবেন। এখন তো সবাই নতুন, তো মাউস দিয়ে ক্লিক করে কিভাবে আমার ওই কাজগুলো করা যায় সেটাই আমরা দেখবো। তারপরে আমি কোড কিভাবে লেখে ওইটাও দেখায় দিব। তারপরে যদি কারো মনে হয়, দিনে দিনে তো আপনারা আপডেট হবেন, তখন কোড লিখে লিখেও প্র্যাকটিস করে করে এটা কভার করে নিতে পারবেন। ওইটার যে বেসিক কোড ওটা সব জায়গায় পাওয়া যায়, মাইএসকিউএল, W3 স্কুল টিউটোরিয়ালস পয়েন্ট, সব জায়গায় ওই কোডগুলো পাওয়া যায়, কপি পেস্ট করে করেও কাজ করা হয়, ওইটা সমস্যা নাই। তো মাউসের ক্লিক করে যদি আপনার মূল জিনিসটা জানা থাকে যে এই জায়গায় ক্লিক করলে আমার ক্রিয়েট হইতেছে, এই জায়গায় গেলে চেঞ্জ, এই জায়গায় আপডেট, এই জায়গায় ডিলিট, এই সব ফাংশন লেখা থাকে, মাউস দিয়ে ক্লিক করলে আমার ওই ফাংশন রান হয়ে যায়। ওইটা আমরা আগামীকালই দেখবো যে মাইএসকিউএল দিয়ে কিভাবে অ্যাক্সেস করে, মাইএসকিউএল কিভাবে একটা ডাটাবেস তৈরি করে, কিভাবে একটা টেবিল তৈরি করে, কিভাবে টেবিলে ডাটা ইনসার্ট করে, তো ওই ইনসার্টকৃত ডাটাটা কিভাবে আমরা আপডেট করতে পারি। তো আমার এইটা এখন দরকার নাই, এই ডাটাটা কিভাবে ডিলিট করব। তো এই সব কিছুই আমরা আগামী ক্লাসে দেখব। তো এই মাইএসকিউএলটা মোটামুটি হয়ে গেলে তখন থেকে আমরা পিএইচপি মাইএসকিউএল এর যে কম্বাইনেশন করে দুই চারটা কোড করব, যে একটা পিএইচপি স্ক্রিপ্টের সাথে কিভাবে মাইএসকিউএল কানেকশন দেয়, কানেকশন দিয়ে কিভাবে আমি পিএইচপি থেকে কোড লিখলে সেটা আমার ডাটাবেসে গিয়ে ডাটা স্টোর করে দিবে, ওই রকম দু একটা কাজ করব। তারপরে ডাটাবেসে কিছু ডাটা থাকবে, সেই ডাটাটা আমরা কিভাবে আমার ডিসপ্লেতে পিএইচপি কোডের মাধ্যমে পইরা আইনা দেখাবো। আমি কোনো কোড লিখবো না, কোড লিখবো শুধু একটা ফেচিং কোড লিখবো যে আমার ডাটাবেস থেকে এই টেবিলের ডাটাগুলো এইখানে দেখো। ওই কোডের মাধ্যমে দেখবেন যে আমার পিএইচপির এই যে এই পেজের ভিতরে ডাটা পিএইচপির মাধ্যমে বসে পড়তেছে অটোমেটিক। তো এই কাজগুলো আমরা আগামীকাল থেকে শুরু করব। তো তার আগে আমাদের মাইএসকিউএলটা বুঝতে হবে। তো মাইএসকিউএল এর বেসিকটা কালকে ওইরকমই, সব মাউসের ক্লিকে ক্লিকে কিভাবে করে, তারপরে মাইএসকিউএল কিভাবে অ্যাক্সেস করে, ওই জিনিসগুলো আগামীকাল দেখাবো।